আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে অধ্যায়টা পড়ব, আমরা হচ্ছে আমি তোমাদেরকে একটা শিডিউল দিয়েছিলাম যে আজকে আমরা 7টায় একটা সোশিওলজির ক্লাস নিব। তো তোমরা কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো সেটা আমাকে একটু জানাও, ঠিক আছে? কে কোন জায়গা থেকে ক্লাসটি দেখছো একটু আমাকে জানাও। আমি ওইভাবেই হচ্ছে তোমাদেরকে, আমরা এর আগে হচ্ছে 2টা অধ্যায় পড়ে ফেলছি অলরেডি। আমরা 2টা অধ্যায় অলরেডি পড়ে ফেলছি। তো আমরা আজকে আরেকটা অধ্যায় পড়ব। একটু কমেন্টস করো যে কে কোন জায়গা থেকে আজকে লাইভটি দেখছো। ওকে, হাকিম শাহ, ওয়ালাইকুম আসসালাম। ফরহান, এই মোশার লিংক গুলো দিয়ে দাও তো। কক্সবাজার থেকে দেখছে আমাদের সাথে হাকিম শাহ। ওকে, 19 জন যুক্ত হয়েছে। আমরা একটু সময় নেই, এরপরে হচ্ছে বাকিরাও যুক্ত হলে আমরা ক্লাস শুরু করে দেব, ঠিক আছে? আমরা একটু সময় নিচ্ছি। আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের 5ম অধ্যায় সোশ্যাল ওয়ার্কের ক্লাস নেন না কেন? আমাদের টিচার নাই, সোশ্যাল ওয়ার্ক এখানে পড়ায় না। চট্টগ্রামে সোশ্যাল ওয়ার্কের টিচার পাওয়া যায় না, বুঝছো? চট্টগ্রামে সোশ্যাল ওয়ার্ক পড়ানো হয় না। কলেজগুলো যেগুলো আছে, বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, সেখানে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্ট পড়ানো হয় না, যার কারণে আমরাও পাই না। তাহলে আমরা পড়তেছি হচ্ছে সোশিওলজি। এই সোশিওলজির ফার্স্ট পেপার। কোন পেপার? ফার্স্ট পেপার। এই সোশিওলজি ফার্স্ট পেপারের আমরা ইতিপূর্বে প্রথম চ্যাপ্টার এবং 4th চ্যাপ্টার আমরা পড়েছি। আমরা আজকে পড়ব হচ্ছে 5th চ্যাপ্টার। এটাতে আলোচনা কি? এটার আলোচনা হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান। আচ্ছা, এই যে সামাজিক প্রতিষ্ঠান বললাম, এই সামাজিক প্রতিষ্ঠান টপিকটা আসলে আমাদের সমাজবিজ্ঞানের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আগে আমি তোমাদেরকে একটু করে বলি। আমি ভালো আছি। সুমাইয়া, স্নিগ্ধা এবং জুম্মান সরকার একটু লাইভটা শেয়ার করে দাও। আব্দুর রহিম, ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন হাসান, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, আমি পাবনা থেকে দেখছি। আচ্ছা ইয়ামিন, ধন্যবাদ এত দূর থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তো সারা বাংলাদেশ থেকে এখানে আমাদের সাথে যুক্ত থাকে কিছু কিছু স্টুডেন্ট। তো আমি যেটা অধ্যায়টা পড়াচ্ছি সামাজিক প্রতিষ্ঠান নিয়ে, এটা খুবই ছোট্ট একটা অধ্যায়। আমি তোমাদেরকে ধরে দিব যে এই টপিকগুলো তোমরা পড়বা, ওইভাবে পড়লে তোমাদের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। তো সামাজিক প্রতিষ্ঠান আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয়টা আমি বলছিলাম। সমাজের সংজ্ঞা দিতে গিয়ে, সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে এমিল দুর্খেইম একটা সংজ্ঞা দিয়েছেন। জানো তোমরা এই দুর্খেইমের সংজ্ঞাটা? এমিল দুর্খেইম কি বলছিল? এমিল দুর্খেইম বলছে যে সোশিওলজি ইজ দ্য সায়েন্স অফ Sociology is the science of social institution. Social কি? Institution. এই যে sociology is the science of social institution, এই যে কোটেশনটা, এখানে সায়েন্স অফ ইনস্টিটিউশন দ্বারা যে তোমার প্রতিষ্ঠানকে নির্দেশ করেছে, প্রতিষ্ঠানকে নির্দেশ করেছে। তাহলে সোশিওলজি বা সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের প্রতিষ্ঠানের বিজ্ঞান। তার মানে সমাজের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো আমাদের আলোচনার অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। আসলে প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান হচ্ছে কোনো মানে স্ট্রাকচার না। প্রতিষ্ঠান মানে কিছু বিধিবিধান, কিছু নিয়ম কানুন, কিছু নিয়ম কানুনের সমষ্টি, যেখানে ব্যক্তির সাথে গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রিত হয়। তাহলে দেখো, প্রতিষ্ঠান হচ্ছে কিছু নিয়ম কানুন, কিছু কি নিয়ম কানুন বা বিধিবিধান। প্রতিষ্ঠান হচ্ছে কিছু নিয়ম কানুন বা বিধি বিধান, এবং এখানে মেইনলি ব্যক্তির সাথে গোষ্ঠী, এই ব্যক্তির সাথে গোষ্ঠীর সম্পর্ক সূচনা হয় এই প্রতিষ্ঠানের নিয়ম কানুনের অধীনে। যেমন ধরো, এটা একটা প্রতিষ্ঠান, পড়ালেখার একটা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান পড়ালেখা বলতে কি বিল্ডিং বোঝাচ্ছে? পড়ালেখা বলতে কি চট্টগ্রাম শহরে চকবাজার মোড়ে একটা লোকমান টাওয়ারের 4th তলা বোঝাচ্ছে? না, পড়ালেখা বলতে বোঝাচ্ছে যে এই প্রতিষ্ঠানের যে ইন্টারনাল যে নিয়ম কানুন আছে সেগুলোকে বোঝাচ্ছে। তাহলে প্রতিষ্ঠান হচ্ছে কিছু নিয়ম কানুন বা বিধিবিধান। এই যে নিয়ম কানুন বা বিধিবিধানের সমষ্টিই হচ্ছে মূলত যে তোমার প্রতিষ্ঠান।
আমরা একদম স্লাইডে চলে যাই। প্রতিষ্ঠানের ধারণা, প্রতিষ্ঠানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনস্টিটিউশন। তো সমাজে প্রচলিত যে বিধি বা কর্মপদ্ধতি, সমাজের মধ্যে যে প্রতিষ্ঠিত সম্পর্ক রয়েছে তাই হলো সামাজিক প্রতিষ্ঠান। সহজ কথায় বললে সামাজিক রীতিনীতি, প্রথা, পদ্ধতি নানান রূপ এবং যার মধ্যে রয়েছে সুনির্দিষ্ট নিয়মাবলী, তাই হচ্ছে প্রতিষ্ঠান। বুঝতে পারছো এই জিনিসটা? তাহলে প্রতিষ্ঠান হচ্ছে সাধারণত কতগুলো প্রতিষ্ঠিত কার্যপ্রণালী যার মাধ্যমে মানুষ তার প্রয়োজনীয় চাহিদা পূরণ করে থাকে। আমরা আমাদের যত চাহিদা আছে, আমাদের চাহিদাগুলো আমরা পূরণ করি আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে। কিভাবে দেখো, আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আমরা প্রত্যেকে কি ব্যক্তি। তো আমরা যে ব্যক্তি হিসেবে, তাহলে দেখো আমরা যে ব্যক্তি হিসেবে আমাদের প্রত্যেকেরই যা যা প্রয়োজন, যেমন ব্যক্তি হিসেবে আমরা পরিবার গড়ে তুলি, পরিবারের অনেক কিছু প্রয়োজন, পরিবারের শিক্ষা প্রয়োজন, পরিবারের ধর্ম প্রয়োজন, পরিবারের যে তোমার বিনোদন প্রয়োজন, দরকার না? পরিবারের ধর্ম শিক্ষা, তারপর হচ্ছে কি বিনোদন, এর পাশাপাশি হচ্ছে তোমার কি রাজনীতি দরকার, আরো যত যা দরকার, পরিবারের জীবিকা দরকার, তো অর্থনীতি। দেখো তাহলে এই যে আমাদের প্রয়োজন থেকে আমরা অনেক ধরনের প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদনমূলক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান আমরা আমাদের প্রয়োজন থেকেই গড়ে তুলেছি। তাহলে আমাদের প্রয়োজন থেকে আমরা সমাজের মধ্যে প্রতিষ্ঠান গড়ে তুলেছি। প্রতিষ্ঠানকে বলতে গিয়ে জিসবার্ট বলছে যে প্রতিষ্ঠান হচ্ছে সমাজের চাকা। প্রতিষ্ঠানকে কিসের চাকা বলেছে? প্রতিষ্ঠানকে সমাজের চাকা বলে উল্লেখ করেছেন, যে ইনস্টিটিউশন ইজ হুইল অফ সোসাইটি। ইনস্টিটিউশন ইজ হুইল অফ, হ্যাঁ হুইল মানে কি? হুইল অফ সোসাইটি, সমাজের চাকা বলে উল্লেখ করেছে। যে ইনস্টিটিউশনকে বা প্রতিষ্ঠানকে সমাজের চাকা বলেছেন কে? আমরা জিসবার্ট, এটা আমরা একাধিকবার পেয়েছি, এই জিসবার্টই মূলত সেটা বলেছে। এটা এমসিকিউতে আসবে। অনেকদিন পর ক্লাস করতে আসলাম। সাবিহা ইসলাম, ওকে। সাবিহা, ওয়ালাইকুম আসসালাম। ফিনান্স ক্লাস কখন থেকে হবে? কালকে থেকে ইনশাল্লাহ। দেরি হয়ে গেলে। নাজমিউল, কোবরা শিবা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা যারা যুক্ত হয়েছো তোমার সাথে সবাইকে আবারও একবার শুভেচ্ছা। ভাইয়া আমি হবিগঞ্জ থেকে আপনার ক্লাস দেখতেছি। আচ্ছা হাফসা, থ্যাংক ইউ সো মাচ। কোবরা শিফা আমাদের সাথে যুক্ত হয়েছে। আচ্ছা, ক্লাসকে স্পষ্ট দেখা যাচ্ছে? আমার এখানে কেন জানি একটু মানে আলু কম মনে হচ্ছে। কেন? স্পষ্টই তো দেখা যাচ্ছে, আমার ওই ব্রাইটনেস কম ছিল। আচ্ছা, বুঝতে পারছো এটুকু? তাহলে এখানে একটা এমসিকিউ আসবে, সেটা হচ্ছে কি যে সোসাইটিকে মানে ইনস্টিটিউশনকে হুইল বা চাকা বলেছে কে? জিসবার্ট। এই কথাটা বলছে, এটা মনে রাখবা। আমরা আবার একটু তোমার আলোচনায় চলে যাই। প্রতিষ্ঠানের কিছু বৈশিষ্ট্য থাকবে, এখানে বিভিন্ন সংজ্ঞা আছে, এগুলো তোমরা পড়বা, রিডিং করবা। এই যে দেখো, যে সমাজের চালিকা শক্তি বা চাকা বলে উল্লেখ করেছেন সমাজকে। সমাজের কিছু বৈশিষ্ট্য আছে, পার্মানেন্ট। সমাজের কি প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্থায়িত্ব আছে, কিছু দীর্ঘস্থায়ী হয়, কিছু ক্ষণস্থায়ী হয়। তবে প্রতিষ্ঠানগুলোর স্থিতিশীলতা দীর্ঘস্থায়ী, এটা নির্ভর করতেছে সমাজের মানুষের ইচ্ছার উপর। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যৌথ পরিবার গঠন করেছি একটা সময়ে, আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী এখন আমরা একক পরিবার গঠন করেছি, কিন্তু আমরা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে এগুলো পরিবর্তন করিয়েছি। আমরা কি ইচ্ছার উপর ডিপেন্ড করে আমরা এগুলো পরিবর্তন করেছি। ওকে, সাজেদুল ইসলাম আমারও স্যার। আচ্ছা, ওকে, আমাদের সাথে হীরামণি যুক্ত হয়েছেন, সুরাইয়া আক্তার শাহানু যুক্ত হয়েছেন, লিমন যুক্ত হয়েছেন। আচ্ছা, তাহলে এখানে আমরা আমাদের ইচ্ছার উপর ভিত্তি করে আমাদের প্রতিষ্ঠানগুলোকে স্থায়িত্ব দিয়ে থাকি। আর এটা হচ্ছে সামাজিক প্রয়োজন। সমাজের প্রয়োজনে আমরা আমাদের প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, আমাদের প্রয়োজনে খাদ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছি, আমাদের প্রয়োজনে নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, আমাদের প্রয়োজন থেকে। তাহলে প্রতিষ্ঠানের স্থায়িত্ব কার উপর নির্ভর করে? মানুষের, জনগণের উপরে, অর্থাৎ সমাজের মানুষের উপরে। মানুষের প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে সামাজিক প্রয়োজন থেকে। আমাদের প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে সমাজের নিয়ম কানুন এবং কাঠামোর উপর ভিত্তি করে। নিয়ম কানুন ও কি কাঠামোর উপর ভিত্তি করে। নিয়ম কানুন ও কাঠামো। সমাজের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো, এগুলোর প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু নিয়ম কানুন আছে। প্রতিষ্ঠান গড়ে ওঠেই হচ্ছে নিয়ম কানুনের উপর ভিত্তি করে। আমি তোমাদেরকে বলছিলাম নিয়ম কানুন বা বিধিবিধান, একটু আগেই আমি সেটা উল্লেখ করেছি, এখানে আছে। তোমরা এটা
এই যে দেখো নিয়ম কানুন বা বিধিবিধান, এখানে ব্যক্তি এবং গোষ্ঠীর প্রয়োজনের উপর ভিত্তি করে এটা হয়। তাহলে আমাদের প্রয়োজন থেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে এবং সমাজের মধ্যে ভূমিকা পালন করে প্রত্যেকটা প্রতিষ্ঠান, সমন্বয় সাধন করে প্রতিষ্ঠান। এগুলো তোমরা রিডিং করলে বুঝতে পারবে, এখানে খুব সহজ করে দেওয়া আছে। আমাদের সমাজের সংস্কৃতি, রুচি এবং ইচ্ছার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলো কাজ করে। তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও বাবুরা, বুঝছো? একজন সামিরা আছে হচ্ছে এমসিকিউ সিকিউর সাজেশন, এই যে এখানে ক্লাস নিচ্ছি, এটাই হচ্ছে তোমার এমসিকিউ সিকিউর সাজেশন। এখানেই তুমি পাবে যে কিভাবে সিকিউ লিখবা, কিভাবে এমসিকিউ আসবে। এই যে বলতেছি এগুলো হচ্ছে বহুপদী প্রশ্নের জন্য উপযোগী। বহুপদী প্রশ্ন কি? বহুপদী প্রশ্ন হচ্ছে ওই যে তোমার এইরকম থাকে না, আই দেওয়া, 3টা আই দেওয়া রোমান সংখ্যায় একটা, ধরো যে সমাজের বৈশিষ্ট্য কি, পরীক্ষা এইভাবে লিখলো যে সমাজের বৈশিষ্ট্য কি। সমাজের মধ্যে বৈশিষ্ট্যের মধ্যে ধরো যে লিখলো যে সাংস্কৃতিক প্রতিফলন, আর একটা লিখলো যে অনুকূল পরিবেশ সৃষ্টি, তো এই বিষয়গুলো থাকলো, তো তুমি এখানে উল্লেখ করবা। তো এইভাবেই প্রশ্নগুলো হবে। এরপরে আমরা খুব ইজিলি এটা শেষ করব। সামাজিক প্রতিষ্ঠানের কিছু গুরুত্ব আছে এখানে, জাস্ট সংক্ষেপে সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্ব কি, পরীক্ষায় আসবে এটা বলবো না, সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বটা তোমরা রিডিং করবা শুধু। আমি যেই ক্লাস লেকচার গুলো দিচ্ছি এগুলো একবার যে রিডিং করবে সে বুঝতে পারবে যে আসলে কতটা ইজি এবং কতটা সহজ ভাবে এটা প্রেজেন্ট করা হয়েছে। এবার আসি হচ্ছে বিবাহের ধারণা। বিবাহ মানে কি সেটা তো আমরা জানি। সমাজের ভিত্তি হচ্ছে পরিবার, আর পরিবারের ভিত্তি হচ্ছে বিবাহ। মানে আমরা বিয়ের মাধ্যমে পরিবার গঠন করি, পরিবারের মাধ্যমে সমাজ গড়ে তুলি। এটা নিয়ে পড়ানোর কিছু নাই, আমি দেখাই দিব জাস্ট হচ্ছে কোন জায়গা থেকে প্রশ্ন হয়, এটা মুখস্থ করবা। বুঝতে পারছো কিনা? এখানে এই বইটা কার? সেক্স এন্ড তোমার রিপ্রেশন এন্ড সেভেজ সোসাইটি যে বইটা, হ্যাঁ, এটা মূলত মেলানস্কির বই। তিনি কি বলছেন? বলছে যে বিবাহ হচ্ছে একজন নারী একজন পুরুষের মধ্যে সন্তান সন্ততি জন্মদান এবং লালন পালনের একটি চুক্তিপত্র, মানে এটা একটা চুক্তি বলে উল্লেখ করেছে। তাহলে বিবাহ একটা চুক্তি, এই কথাটা কার? বিবাহ যে একটা চুক্তি, এই কথাটা হচ্ছে মেলানস্কি এই কথাটা বলছে। এবং এডওয়ার্ড ওয়েস্টারমার্ক হিস্ট্রি, তার একটা বই আছে ওয়েস্টারমার্কের হিস্ট্রি অফ দ্য হিউম্যান ম্যারেজ। হিস্ট্রি অফ দ্য হিউম্যান ম্যারেজ বইয়ের বলছে যে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে যে তোমার স্ত্রী ও পুরুষ মোটামুটি একটি স্থায়ী সম্পর্কে আবদ্ধ হয় এবং সন্তান সন্ততি জন্ম দেওয়ার পরে তাদের এই বন্ধনে স্থায়ী থাকে। তার মানে শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার নয়, বরং একটা বন্ধন, এটাকে একটা সামাজিক বন্ধন বলে উল্লেখ করা। আমরা সহজ করে বললে কি দাঁড়ায় জানো? সহজ করে বললে দাঁড়ায় হচ্ছে যে তোমাদের বিবাহ বলতে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, বিবাহ একটা চুক্তি। এটা কি ধরনের চুক্তি? এই চুক্তিটা হচ্ছে সামাজিক, এই চুক্তিটা হচ্ছে যে তোমার আইনি, এখানে আইনি ভিত্তিও আছে। এই চুক্তিটা হচ্ছে ধর্মীয়। বুঝছো? দেখো এই 3টা যদি না থাকে তাহলে কিন্তু সেটা বিবাহ হবে না। সামাজিক ভিত্তি থাকতে হবে, আইনি স্বীকৃতি থাকতে হবে, ধর্মীয় অনুশাসন মানতে হবে। যদি না হয় তাহলে সেটা বিবাহ বলে সমাজের মানুষেরা গ্রহণ করবে না। বিবাহের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো রিডিং করলেই বুঝতে পারবা, আমি পড়াবো না, এটা জাস্ট পড়ার জন্যই দিচ্ছি তোমাদেরকে। বিবাহের প্রকারের মধ্যে আমরা মেজর কয়েকটা প্রকার পড়বো, বাকি প্রকারগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। যেহেতু আমি শীট দিয়ে দিব তোমরা পাবে সেখানে কি কি পড়াচ্ছে, সেটাই হচ্ছে মূল বিষয়। এখানে বিবাহের ক্ষেত্রে একটা হচ্ছে ক্রস কাজিন ম্যারেজ, ক্রস কাজিন বিবাহ। আরেকটা বিবাহের প্রকার হচ্ছে প্যারালাল কাজিন বিবাহ, প্যারালাল কাজিন বিবাহ, ভালো করে পড়বা। আরেকটা বিবাহ হচ্ছে লেভিরেট, পরীক্ষায় প্রায় সময় আসে লেভিরেট। আরেকটা হচ্ছে সরোরেট, সরোরেট। তাহলে দেখো একটা হচ্ছে ক্রস কাজিন, প্যারালাল কাজিন, লেভিরেট, সরোরেট। এই যে এই চারটা প্রকার আমাদের ভালো করে স্টাডি করতে হবে। আমি তোমাদেরকে এখনই বলে দিচ্ছি কোনটা কি। আগে আমাদের জানতে হবে ক্রস কাজিন কারা। আমাদের যে কাজিন আছে, কাজিনদের মধ্যে কিছু হচ্ছে ক্রস কাজিন আর কিছু কাজিন হচ্ছে প্যারালাল কাজিন। তাহলে কিছু হচ্ছে ক্রস কাজিন, কারা ক্রস কাজিন, আর প্যারালাল কাজিন কারা? যেমন ধরো আমাদের ক্রস কাজিন, যেমন ধরো মামাতো এবং কি ফুফাতো ভাই বোন, এরা হচ্ছে আমাদের কি ক্রস কাজিন। তাহলে মামাতো এবং ফুফাতো কিভাবে? যেমন ধরো আমার মা এবং আমার বাবা আছে, তাহলে মায়ের সাথে লিঙ্গের মিল কার? খালা, মানে তারা দুইজনই হচ্ছে স্ত্রীলিঙ্গ। বাবার সাথে লিঙ্গের মিল কার? চাচা।
তো এই যে খালাতো এবং চাচাতো, এরা হচ্ছে আমার প্যারালাল কাজিন। তাহলে এরা আমার কি প্যারালাল। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে খালাতো এবং চাচাতো কেন প্যারালাল, কারণ হচ্ছে যে আমার খালাতো ভাই সেও আমার, মানে আমি যার খালাতো ভাই সেও আমার কি খালাতো ভাই। তার মানে কি, এই যে ধরো আমি আমার মায়ের সাথে তার মা হচ্ছে সে আমার মায়ের বোন, খালা। তাহলে মায়ের বোন খালা, বাবার চাচা। তাহলে দেখো আমার খালাতো বোন যে আমিও তার খালাতো বোন, বা আমার খালাতো ভাই যে আমিও তার খালাতো ভাই। তাহলে ব্যাপারটা কি প্যারালাল, সমান্তরাল। বাবার দিক থেকে দেখো যে আমার চাচাতো ভাই সে আমিও তার কাছে চাচাতো ভাই, প্যারালাল। আমরা যদি লিঙ্গের কথা চিন্তা করি তাহলে সেটাও আমরা সহজে মনে রাখতে পারি। তো খালাতো, খালা এবং মায়ের মধ্যে লিঙ্গের মিল আছে, স্ত্রীলিঙ্গ, দুইজনই হচ্ছে স্ত্রীলিঙ্গ। আর বাবা এবং চাচা এটা দুইজনই হচ্ছে পুংলিঙ্গ বা পুরুষ। তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি, যে খালাতো ভাই বোন চাচাতো ভাই বোন হচ্ছে আমার প্যারালাল কাজিন। তাহলে মামাতো ভাই বোনদের মধ্যে মিল নাই কোথায়, সেটা হচ্ছে এই জায়গাটাতে। দেখো যে আমার মামাতো ভাই আমি তার কাছে ফুফাতো ভাই, যে আমার কাছে ফুফাতো ভাই আমি তার কাছে মামাতো ভাই। বুঝতে পারছো কিনা? তাহলে কি, যে মামাতো ফুফাতো ভাই ব্যাপারটা কিভাবে আসে দেখো, আমাদের প্রত্যেকেরই মা এবং বাবা আছে। মায়ের দিক থেকে লিঙ্গের মিল নাই হচ্ছে আমার মামার, অর্থাৎ মামা পুংলিঙ্গ এবং মা হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো এদিকে আমার বাবা, বাবার সাথে লিঙ্গের মিল নাই হচ্ছে আমার ফুফু। তাহলে দেখো ফুফু তিনি স্ত্রীলিঙ্গ। তাহলে দেখো যে মামা যিনি, তার যারা সন্তান তারা আমার মামাতো। তো যারা আমার মামাতো তাদের কাছে কিন্তু আমি আবার ফুফাতো। তাহলে এটা হচ্ছে কি, যে আমার ফুফুর সন্তান যারা তারা হচ্ছে আমার ক্রস কাজিন, মামার সন্তান যারা তারাও আমার ক্রস কাজিন। কিন্তু আমার খালার এবং চাচার যেহেতু লিঙ্গের মিল আছে তাহলে আমরা সেটাকে প্যারালাল কাজিন বলি। তার মানে আমরা ক্রস কাজিন বলতে কাদেরকে বোঝাচ্ছি, মামাতো ফুফাতো ভাই বোনদের মধ্যে বিবাহকে আমরা বলি ক্রস কাজিন বিবাহ। তাহলে মামাতো ফুফাতো ভাই বোনদের মধ্যে যখন বিয়ে হয় তখন সেটাকে আমরা বলি ক্রস কাজিন। আর প্যারালাল কাজিন হচ্ছে কোনটা, যখন আমাদের খালাতো এবং চাচাতো ভাই বোনদের মধ্যে বিয়ে হয়, অর্থাৎ খালাতো ভাই বোনদের খালাতো ভাই বোনের মধ্যে বিয়ে, অথবা হচ্ছে চাচাতো ভাই চাচাতো বোনের মধ্যে বিয়ে, সেটাকে বলে প্যারালাল কাজিন। এরপরে আমরা যাই যে তোমার লেভিরেট কি এবং সরোরেট কি। লেভিরেট সরোরেটটা আমাদের একটু এক্সট্রা গুরুত্ব দিয়ে পড়তে হবে। লেভিরেট মানে কি, লেভিরেট এটা একটা ইংরেজি শব্দ। লেভিরেটের বাংলা অর্থ হচ্ছে ভ্রাতৃ বিধবা বিবাহ। এটার মানে হচ্ছে কি, যে এটা আমি বলে দিচ্ছি, সরোরেটটাও লিখে ফেলি তারপর বলে দিচ্ছি। সরোরেট মানে হচ্ছে তোমার কি, যে শালিকা বিবাহ। তাহলে দেখো এই দুইটার বিবাহের আলাদা গুরুত্ব আছে। তাহলে একটা হচ্ছে ভাতৃ বিধবা বিবাহ, মানে হচ্ছে ধরো তোমার বড় ভাই আছে, তো বড় ভাই বিয়ে করছে, তাহলে সে তোমার ভাবি। তো তুমি বড় ভাইয়ের ছোট ভাই, তাহলে তুমি একজন দেবর কার কাছে, তোমার ভাবির কাছে। তাহলে ভাই যখন মারা গেল, তো ভাবি তার দেবরকে বিয়ে করলো, অর্থাৎ বড় ভাই মারা যাওয়ার পরে তার ছোট ভাই অর্থাৎ দেবর যখন তার ভাবিকে বিয়ে করে তখন সেটাকে বলে ভাতৃ বিধবা বিবাহ বা ইংরেজিতে লেভিরেট। তো তোমরা বলতে পারো এটার গুরুত্ব কি, এটার সামাজিক গুরুত্ব হচ্ছে মূলত, যে আমি সামাজিক গুরুত্বে যাচ্ছি তারপর আগেই হচ্ছে এটা একটু বলি। সরোরেট মানে হচ্ছে শালিকা বিবাহ। ধরো কোনো একজন ব্যক্তি একটা মহিলাকে বিয়ে করলো, যে তার স্ত্রী, হ্যাঁ, এখন স্ত্রীর ছোট বোন থাকতে পারে। ছোট বোন মানে কি, স্ত্রীর ছোট বোন মানে শালিকা। এখন দেখা যাচ্ছে স্ত্রী মারা গেছে, স্ত্রী মারা যাওয়ার পরে ব্যক্তি এই তার ছোট বোনকে পরিবারের সম্মতিতে বা শালিকাকে বিয়ে করার যে রীতি সেটা হচ্ছে সরোরেট। এখন এই ব্যাপারটা কেন ঘটে মূলত আগে কৃষিভিত্তিক সমাজে এই বিবাহগুলো বেশি দেখা যেত। কেন দেখা যেত, কারণ এই বিবাহগুলো বেশি দেখা যেত এটার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে, প্রথম কারণ হচ্ছে তোমার সম্পত্তি রক্ষা। এটা মনে রাখবা, পরীক্ষায় আসবে দেখে এটা পড়াচ্ছি না, এটা আমি পড়াইতাম না। সন্তান রক্ষা, তারপরে হচ্ছে তোমার কি সম্পর্ক রক্ষা। কাদের সম্পর্ক, দেখো সম্পর্ক রক্ষা কি কি বললাম, সম্পত্তি, সন্তান, সম্পর্ক।
মেইনলি যখন আমার ভাই মারা গেল, তার স্ত্রী একা হয়ে পড়লো এবং তার সন্তানরা পরিচয়হীন হয়ে পড়লো, ওই মহিলা যদি অন্যত্র বিয়ে করে তাহলে সম্পত্তির একটা অংশ তার কাছে চলে যাবে, সন্তানরা অসহায় হয়ে যাবে, পরিবারের সাথে তার পরিবারের যে সম্পর্ক ছিল সেটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই কারণে লেভিরেট হয়। সোরোরেটও প্রায় সেম, বিশেষ করে সন্তানদের পরিচয় রক্ষার জন্য, যাতে সন্তানরা কোনো ধরনের যেটাকে আমরা সৎমা বলি, সৎমার ছায়ায় যাতে বড় না হয়, বরং নিজের মতো করে যাতে সে বাঁচতে পারে, নিজ পরিচয়ে যাতে বড় হতে পারে, সেই প্রয়োজন থেকে এই সমাজের মানুষেরা সোরোরেট বিবাহটা চালিয়ে আসছে। তাহলে আমরা অনেক কিছুই জানলাম। আমাদের এই যে এইটুকু আমরা জানলাম সেটুকু আমাদের জন্য যথেষ্ট। এই টপিকের ক্ষেত্রে বিবাহের প্রকারগুলো আমরা এইটুকুই জানলে আমাদের জন্য যথেষ্ট। ওকে, তাহলে এইটুকু আমাদের জন্য যথেষ্ট বিবাহের প্রকারের ক্ষেত্রে। এরপরে বিবাহের আরো অনেক প্রকার আছে, বহু স্ত্রী বহু স্বামী, এটা তোমরা এখান থেকে রিডিং করলেই বুঝতে পারবা। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ইংরেজিটাও একটু তোমরা মনে রাখবা। এখানে ইংরেজি অনেক সময় পরীক্ষায় প্রশ্নে আসে। এবার আরেক ধরনের একটা বিবাহ যেটা তোমরা রোমান্টিক ম্যারেজ হিসেবে জানো। কি ম্যারেজ হিসেবে? বাবা তোমরা রোমান্টিক ম্যারেজ নাম শুনছো কিনা জানি না। রোমান্টিক ম্যারেজ একটা হচ্ছে রোমান্টিক ম্যারেজ। রোমান্টিক ম্যারেজটা কি? রোমান্টিক ম্যারেজ মানে হচ্ছে তো ওই যে তোমার প্রেমিক প্রেমিকা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী বিয়ে করলে সেটাকে রোমান্টিক ম্যারেজ বলে। আর একটা হচ্ছে বন্দোবস্ত বিবাহ। বন্দোবস্ত বিবাহ ইংরেজিতে বলে অ্যারেঞ্জ ম্যারেজ। বন্দোবস্তের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে তিনটা পক্ষ। কয়টা পক্ষ? তিনটা পক্ষ। একটা হচ্ছে পাত্রপক্ষ, উকিল পক্ষ, আরটা হচ্ছে তোমার পাত্রীপক্ষ। এখানে মধ্যস্থতা করা হচ্ছে এই উকিল। তাহলে উকিল পক্ষ লক্ষ্য করা যায় বা তৃতীয় পক্ষ লক্ষ্য করা যায় বন্দোবস্ত বিবাহের ক্ষেত্রে। তাহলে কোন বিবাহের ক্ষেত্রে আমরা তোমার উকিল পক্ষ বা কি দেখি আমরা, সেটা হচ্ছে কি তৃতীয় পক্ষ লক্ষ্য করি, সেটা হচ্ছে এই বন্দোবস্ত বিবাহের ক্ষেত্রে। ওকে, আমি জানি তোমাদের এই অধ্যায়টা খুবই সহজ, বিবাহের গুরুত্ব আছে। আমি বিবাহের যে টাইপস গুলো পড়িয়েছি এগুলো তোমরা ভালো করে বললে হবে। পরিবার, পরিবার ইংরেজি শব্দটা কোত্থেকে আসছে এটা একটু দেখে নাও। ফ্যামুলাস, রোমান শব্দ, এবং এটা থেকেই ফ্যামিলি শব্দের উৎপত্তি হয়েছে। ম্যাকআইভার সংজ্ঞা দিয়েছে, জিসবার্ড সংজ্ঞা দিয়েছে, পড়বা। আমি জাস্ট হচ্ছে টপিক যেটা দরকার, খুব বেশি দরকার সেটাই বলবো। ম্যাকআইভারের মতে আমরা পরিবার গড়ে তুলি তিনটা প্রয়োজন থেকে। মৌলিক যৌন বাসনা, আমাদের যে যৌন ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা চরিতার্থ করার জন্য আমরা পরিবার গঠন করি, এবং সেখানে নারী পুরুষ একত্রে বসবাস করে। সেই যৌন বাসনা থেকেই মানুষেরা পরিবার গঠন করে। এটা শুধু মানুষের যৌন বাসনা থেকেই পরিবার গঠন করে এরকম নয়, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী হচ্ছে তার সঙ্গীকে তার যৌন বাসনা থেকেই হচ্ছে কাছে ডাকে এবং পরিবার গঠনের চেষ্টা করে। দ্বিতীয়ত হচ্ছে সন্তান উৎপাদন ও সন্তান পালন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, অর্থাৎ প্রজন্ম রেখে যাওয়ার যে প্রবণতা। এখন নারী পুরুষ এক না হলে তো আর প্রজন্ম রেখে যাওয়া সম্ভব না। এই জন্য নারী পুরুষরা পরিবার গঠন করে। এই জন্য প্রজন্ম রেখে যাওয়া, নতুন প্রজন্ম রেখে যাওয়া বা স্বাভাবিকভাবে বংশ পরম্পরা রেখে যাওয়া, এটাই হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা। সন্তান লালন পালনের সঙ্গে অর্থনৈতিক নিরাপত্তা সম্পর্ক জড়িত। এই জন্য মানুষের অর্থনৈতিক প্রয়োজন থেকেই এই পরিবার গঠন করে থাকে। পরিবারের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলোই পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো, তোমরা পড়বা বুঝতে পারবা। আবেগ থাকবে সেখানে, এবং সর্বজনীন সব জায়গায় এটার সম্মতি আছে বা হচ্ছে সব জায়গায় এটার কি আছে, গ্রহণযোগ্যতা আছে। আমরা বাকিগুলো পড়লেই বুঝতে পারবো, শীট যখন দিয়ে দিবে তখন বুঝতে পারবা। পরিবারের উৎপত্তি সংক্রান্ত একটা থিওরি আছে। থিওরিটা হচ্ছে কার? আমরা দুইটা থিওরি পড়বো। একটা হচ্ছে ওয়েস্টার্ন মার্কেট থিওরি, পরীক্ষা এটা তেমন একটা আসে না। হ্যাঁ, বেশি আসে হচ্ছে মূলত এই যে তোমার মর্গানের যে পরিবারের উৎপত্তি সংক্রান্ত তত্ত্ব যেটা, সেটাই আসে। আমরা মর্গানের পরিবারের উৎপত্তি সংক্রান্ত তথ্যটাই আমরা প্রথমে পড়বো। তিনি পরিবারের উৎপত্তি সংক্রান্ত তথ্যে, এটা সিকিউ প্রশ্নে আসে, কিন্তু মাথায় রাখবো এটা সিকিউ প্রশ্নে আসে, পরিবারের উৎপত্তি সংক্রান্ত তথ্যটি ব্যাখ্যা করো। পরিবার উৎপত্তি অনুমতি ব্যতীত যে বিবাহ সম্পন্ন হয় তাকে রোমান্টিক ম্যারেজ বলে। আচ্ছা, উপমা, পরিবারের অনুমতি ছাড়া হয় নাকি বিবাহ? হ্যাঁ, এখানে একটু খেয়াল করো। রক্ত সম্পর্কযুক্ত যে পরিবার, রক্ত সম্পর্কযুক্ত দলগত বিবাহ ভিত্তিক অস্থায়ী যুগল পিতৃপ্রধান একক, এই যে তোমার পরিবারগুলো, মর্গান বলতেছে তার বইয়ের মধ্যে, তোমরা মর্গানের নাম নিশ্চয়ই শুনেছ,
মর্গান বলতেছে যে আমি ইরিকুয়া নামক একটা জাতির উপর গবেষণা চালাইছি, সেখানে দেখছি যে তাদের পরিবারটা 5টা স্তরে বিভক্ত হয়ে আজকে একক পরিবারে এসে দাঁড়িয়েছে। কিভাবে? তো তিনি বলতেছে যে প্রথম দিকে মানুষেরা বিয়ে করতে হচ্ছে যাদের সাথে রক্ত সম্পর্ক আছে, সেটাকে ইংরেজিতে বলছে কনস্যাঙ্গুইন ফ্যামিলি। ইংরেজিটাও মনে রাখবা, কনস্যাঙ্গুইন ফ্যামিলি, যেটাকে রক্ত সম্পর্কযুক্ত পরিবার বলছে। ভাই বোনের মধ্যে বিয়ে, রক্ত সম্পর্কযুক্ত আত্মীয়দের মধ্যে বিয়ে, কনস্যাঙ্গুইন ফ্যামিলি। দ্বিতীয় বলছে হচ্ছে তোমার দলগত বিবাহ ভিত্তিক পরিবার, মানে এমন এক দল, ধরো এখানে ধরো 3জন বা 4জন, হ্যাঁ আমি 4জন, 1 2 3 4, ধরো এইখানে 4জন, 4 ভাই, কয় ভাই? 4 ভাই। এখানে আরেকটা হচ্ছে তোমার আরেকটা পরিবারে 4 বোন, কয় বোন? 4 বোন, আমি ধরে নিলাম এই 4 বোন। তাহলে দেখো এই 4 ভাই 4 বোনকে বিয়ে করতে পারবে না, কিসের ক্ষেত্রে? দলগত বিবাহ ভিত্তিক পরিবারে। তাহলে কি করবে? এই 4 ভাই 4টা পরিবার থেকে, এরকম 4টা পরিবার থেকে 4 জনকে বিয়ে করবে। দেখো 4 জনকে বিয়ে করবে। আবার যদি এমন হয় তারা 4 বোন, তাহলে তারাও আলাদা 4 পরিবার থেকে বিয়ে করবে। এটা হচ্ছে দলগত বিবাহ ভিত্তিক। এখানে ব্যাখ্যা আছে, আমি তোমাদেরকে বলবো এই টপিকটা ভালো করে পড়তে হবে। অস্থায়ী যুগল পরিবার মানে হচ্ছে যেখানে মানুষেরা যতদিন তাদের ইচ্ছা ততদিন তারা পরিবার গঠন করবে। ইচ্ছা মানে কি? তাদের যদি মন চায় যে তারা একটা সন্তান দিয়ে আলাদা হয়ে যাবে, তাহলে ডিভোর্স দিয়ে দিতে পারে। এর আগে কিন্তু ডিভোর্সের নিয়ম ছিল না। অস্থায়ী যুগল পরিবারে এসেই মানুষেরা ডিভোর্সের নিয়মের দিকে ধাবিত হয়েছে। অস্থায়ী যুগল পরিবারে পিতৃপ্রধান প্যাট্রিয়ার্কিয়াল ফ্যামিলি এবং মনোগ্যামিয়ান ফ্যামিলি, এই দুই পরিবারটাও তোমরা একটু মনে রাখবা যে ইংরেজি শব্দে কি বলছে। তাহলে কনস্যাঙ্গুইন ফ্যামিলি মানে রক্ত সম্পর্কযুক্ত, যেখানে ভাই বোনদের মধ্যে বা জ্ঞাতি বা আত্মীয়দের মধ্যে বিয়ে হতো। তাহলে এখানে ব্যাখ্যা আছে, আমি তোমাদেরকে বলবো 1 মিনিট 2 মিনিটের ভিতরে এটা পড়ে নেওয়ার জন্য। আমি তোমাদেরকে পড়ে শোনাই। রক্ত সম্পর্ক মানে আপন ভাই বোন বা জ্ঞাতি ভাই বোনদের মধ্যে বিবাহের ভিত্তিতে যে পরিবার গড়ে ওঠে। দলগত বিবাহ ভিত্তিক পুনর্বাসন ফ্যামিলি, একদল ভাই আপন বা নিকট জ্ঞাতি সম্পর্কীয় একদল মেয়েকে বিয়ে করে এই ধরনের পরিবার গঠন করে। উল্লেখ্য এক্ষেত্রে স্বামীরা পরস্পর ভাই হলে পরস্পর বোন হতে পারবে না স্ত্রীরা, আবার স্ত্রীরা পরস্পর বোন হলে স্বামীরা পরস্পর কখনো কি হইতে পারবে না? ভাই হইতে পারবে না। এই ধরনের পরিবারকে আমরা যে তোমার যৌথ বিবাহের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। অস্থায়ী যুগল পরিবার কি? একজন পুরুষ ও একজন নারী যৌন মিলনে এই পরিবার প্রতিষ্ঠিত হয়। এই পরিবারের স্থায়িত্ব নির্ভর করে স্বামী স্ত্রীর খেয়াল খুশির উপরে। পিতৃপ্রধান মানে যেখানে পিতারাই হচ্ছে সর্বে সর্বা সব ধরনের ভূমিকা পালন করে, সেটা হচ্ছে পিতৃপ্রধান। আর অন্যদিকে মাতৃতান্ত্রিক মানে হচ্ছে কি? মাতৃতান্ত্রিক মানে কি হচ্ছে? মাতৃতান্ত্রিক মানে হচ্ছে যেখানে হচ্ছে নারীরা ভূমিকা রাখে। তবে এখানে না, মাতৃতান্ত্রিকটা নাই, এখানে আছে হচ্ছে একক পরিবার, যেখানে নারী এবং পুরুষ উভয়ই মিলেমিশে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিবার পরিচালনা করে। প্যাট্রিয়ার্কিয়াল বা হচ্ছে তোমার যেটা পিতৃতান্ত্রিক, সেখানে পুরুষরাই হচ্ছে সব ধরনের ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু জানলাম। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এই যে তোমার এই যেটুকু পড়াইছি তার মধ্যে পরিবারগুলো, এই যে আমরা একটু আগে যে বিবাহের প্রকারগুলো নিয়ে কথা বলছি, বিবাহের বিভিন্ন টাইপস আমি পড়িয়েছি একটু আগে। সো সেই টাইপস গুলো তোমাদের একটু দেখতে হবে ভালো করে। এই যে 4টা টাইপস, এগুলো ভালো করে পড়তে হবে। এরপর আমি তোমাদেরকে যে 4টা বিবাহের পরিবারের যে উৎপত্তি সংক্রান্ত বিষয় নিয়ে বলছি, সেই 4টা পরিবারের উৎপত্তি নিয়ে ভালো করে পড়তে হবে। পরিবারের প্রকারভেদ আছে, এগুলো তোমরা দেখলেই বুঝতে পারবা। এগুলো নিয়ে আমি কথা বলছি না, তবে এখানে উদাহরণ আছে। আমার এই শেডের মধ্যে উদাহরণ আছে, উদাহরণগুলো একটু বেশি গুরুত্ব দিবা। উদাহরণগুলো কি? যেমন হচ্ছে বহু স্বামী ভিত্তিক বিবাহ ভিত্তিক পরিবার এবং হচ্ছে বহু স্ত্রী বিবাহ ভিত্তিক পরিবার, এরকম আছে না? এখানে কিছু পরিবারের উদাহরণ আছে, বিবাহের মধ্যেই তোমরা সেটা পাবা। তো সেখানে তোমরা একটু ভালো করে ওটা একটু দেখবা। তো পরিবারের কিছু কাজ আছে, পরিবারের মুখ্য কাজ টেলকন পার্সনস। তাহলে আমরা ম্যাকআইভারের মতে পরিবার গড়ে তোলার পেছনে কারণ হিসেবে আমরা ম্যাকআইভারের ক্ষেত্রে আমরা 3টা কারণ পেয়েছি। কয়টা কারণ? 3টা। মানুষেরা যৌন চরিতার্থ তোমার যৌন বাসনা থেকে, এবং হচ্ছে মানুষেরা নিরাপত্তার প্রয়োজন থেকে, এবং বংশ পরম্পরা রেখে যাওয়ার ক্ষেত্রে। তো টেলকন পার্সন বলছে পরিবার কাজ করে প্রধানত 2টা। একটা হচ্ছে মুখ্য সামাজিকরণ, ব্যক্তিত্ব স্থিতিকরণ। এগুলো কি? মুখ্য সামাজিকরণ মানে হচ্ছে আমরা জন্মগ্রহণ করি কোথায়? পরিবারে। পরিবার থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করি সেটাই মুখ্য সামাজিকরণ। পরিবার থেকেই প্রাথমিক পর্যায়ে আমরা যে শিক্ষা গ্রহণ করি সেটাই হচ্ছে আমাদের মুখ্য সামাজিকীকরণ। ঠিক আছে। আর আচ্ছা, এরপরে হচ্ছে কি যে ব্যক্তিত্ব স্থিতিকরণ। ব্যক্তিত্ব স্থিতিকরণ মানে পার্সোনালিটি যে তোমার স্থির করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের পার্সোনালিটি ডিপেন্ড করতেছে আমাদের পরিবার থেকে।
এটাই হচ্ছে পরিবারের অন্যতম প্রধান কাজ। এটা ট্যালকন পার্সনস বলছে যে যে পরিবারের যে কাজগুলো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে মুখ্য সামাজিকীকরণ, প্রধান মুখ্য সামাজিকীকরণ, আর একটা হচ্ছে কি ব্যক্তিত্ব বা পার্সোনালিটি, যে আমাদের স্থিতি হয় বা আমাদের নির্ধারিত হয় সেটা পরিবার থেকে। তাহলে ট্যালকন পার্সন এই দুইটা কাজ আমরা মনে রাখবো। এর বাইরে আরো কাজ আছে, জৈবিক কাজ, অর্থনৈতিক কাজ, শিক্ষামূলক কাজ, ধর্মীয় কাজ, এগুলো তোমরা এতদিন পড়ছো এবং এগুলো সম্পর্কে তোমাদের ভালো একটা ধারণা থাকার কথা। এখান থেকে সিকিউ প্রশ্ন হয় অনেক সময়, যেমন আমরা যখন সপ্তম অধ্যায় পড়বো তখন আমরা বুঝতে পারবো যে আসলে পরিবারের কাজ কত বেশি, পরিবারের কার্যাবলীটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ধরো একটা প্রশ্ন এইভাবে দিতে পারে যে একটা পথ শিশু সে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে বা বসে আছে, সে কি মাদক সেবন করতেছে, তাহলে সে কোন ধরনের প্রতিষ্ঠানের কার্যাবলীর কারণেই সে পথ শিশুতে পরিণত হয়েছে? পরিবারের মতো প্রতিষ্ঠানের অনুপস্থিতি এবং পরিবার না থাকার কারণেই মূলত সে ওই ধরনের পরিস্থিতির শিকার হয়েছে। তাহলে তার যদি পরিবার থাকতো সেই তো পথে থাকতো না। তাহলে পরিবারের কাজ আমাদেরকে নিরাপত্তা দেওয়া, জৈবিক চাহিদা পূরণ করা, মনস্তাত্ত্বিক চাহিদা, আমাদের যে মৌলিক চাহিদা সবকিছু পূরণ করাই হচ্ছে পরিবারের কাজ। এবং পরিবার আমাদেরকে সুস্থ সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে বিনোদনমূলক সকল কাজের ক্ষেত্রে পরিবারের একটা ভূমিকা রয়েছে। তো পরিবার এখন হচ্ছে পরিবর্তন হচ্ছে, পরিবারের ধরনগুলো পরিবর্তন হচ্ছে। যেমন একটা সময় গ্রামের মধ্যে একক পরিবার দেখা যেত না, যৌথ পরিবারই ছিল সবচেয়ে বেশি। এখন গ্রামের মধ্যে যৌথ পরিবার ভেঙে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এক সময় গ্রামীণ পরিবারগুলো ছিল কেমন? যৌথ পরিবার। তো আগে দেখো, আগে এটা ছিল যৌথ পরিবার, এখন বর্তমানে নিউক্লিয়ার। আর শহরের ক্ষেত্রে কি করতেছে দেখো, শহরের ক্ষেত্রে আগে ছিল নিউক্লিয়ার, মানে আগে থেকেই নিউক্লিয়ার ছিল। এখন একক পিতা মাতার পরিবার হয়ে গেছে, এক পিতা বা মাতা সন্তানদের তোমার লালন পালন করে। পুনর্সংগঠিত পরিবার, একাধিক পরিবার মিলে নতুন পরিবার গঠন। হ্যাঁ, একাধিক পরিবার মিলে এখন ওই যে অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে কি একটা কটেজের মধ্যে থাকতেছে, সব কটেজের মানুষেরা একটা পরিবারের মতো হয়ে গেছে। তো শহরের মধ্যে দিন দিন এগুলো পরিবর্তন হচ্ছে। পার্থক্য হচ্ছে কি, যে তোমার গ্রামে যৌথ পরিবারের সংখ্যা স্টিল এখনো বেশি, আর শহরে বেশি হচ্ছে কি যে তোমার নিউক্লিয়ার বা হচ্ছে একক পরিবার বেশি। নিউক্লিয়ার মানে বুঝছো তো, নিউক্লিয়ার মানে হচ্ছে কি যে তোমার যেটাকে আমরা একক পরিবার বলছি, এটা হচ্ছে নিউক্লিয়ার। পরিবারের পরিবর্তনশীল ভূমিকা, এটা তোমরা পড়ার দরকার নেই, জ্ঞাতি সম্পর্কে চলে যায়। জ্ঞাতি সম্পর্কে আমরা ইংরেজিতে একটু জানার চেষ্টা করি। যেটা আমরা জ্ঞাতি সম্পর্ক বলছি সেটা হচ্ছে ইংরেজিতে কিনশিপ বলা হয়। দেখো, জ্ঞাতি, এটাকে ইংরেজিতে বলা হয় কিন। এই যে দেখো কিন, এই যে কিন শব্দটা, কিন থেকে কিনশিপ, কিন থেকে কি কিনশিপ। ওই যে আমরা বলি না ফ্রেন্ড, ফ্রেন্ড মানে আমাদের বন্ধু, ফ্রেন্ডশিপ মানে কি, ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব। ঠিক জ্ঞাতি বা আত্মীয়, আর কিনশিপ মানে আত্মীয়তার সম্পর্ক। তাহলে আমরা যে জ্ঞাতি পড়তেছি কিভাবে আসলো দেখো, কিন্সম্যান নামক একজন ভদ্রলোক, কিন্সম্যান নামক, আবার বলছি কিন্সম্যান নামক ইংরেজ একজন ভদ্রলোক, তিনি অভিজাত শ্রেণীর আত্মীয়দেরকে বোঝানোর জন্য সর্বপ্রথম কিনশিপ শব্দটি ব্যবহার করেন। কিন শব্দ থেকেই মূলত কিনশিপ শব্দের উৎপত্তি ঘটেছে, যার অর্থ হচ্ছে যে তোমার, এখানে অর্থটা যদিও বা দেওয়া নাই, তোমরা অর্থটাও মনে রাখবা। এই কিন শব্দের অর্থ হচ্ছে বংশ, আত্মীয়, কুটুম। কুটুম মানেও তো আত্মীয়, কুটুম। হ্যাঁ, তাহলে বংশ, আত্মীয়, কুটুম, অথবা এটাকে আমরা সংক্ষেপে জ্ঞাতি বলছি। কি বলছি? জ্ঞাতি। তাহলে জ্ঞাতি সম্পর্ক মানে হচ্ছে কিনশিপ। জ্ঞাতি সম্পর্ক মানে কি? কিনশিপ। রিভার্স যে কথাটা বলছে এটা আমরা মুখস্থ করবো। রিভার্স বলছে যে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। রবিন ফক্স বলতেছে যে জ্ঞাতি সম্পর্ক কেবল আত্মীয় স্বজন ও জ্ঞাতি সম্পর্কের মধ্যকার সম্পর্ককে বোঝায়। জ্ঞাতি সম্পর্ককে আমরা প্রধানত 4 ভাগে ভাগ করি। কয় ভাগে? 4 ভাগে ভাগ করি। এই যে জৈবিক বা রক্ত সম্পর্কযুক্ত, বৈবাহিক, কাল্পনিক, আর একটা হচ্ছে প্রথাগত। তাহলে আমরা জ্ঞাতি কয় ধরনের পেলাম? জ্ঞাতি পেলাম হচ্ছে প্রধানত 4 ধরনের। কিনশিপ কয় ধরনের তাহলে? প্রধানত 4 ধরনের। 1 রক্ত সম্পর্কযুক্ত, 2 বৈবাহিক, প্রথাগত, আর একটা হচ্ছে কি কাল্পনিক। তোমাদের বইয়ে যদি অন্য কোনো প্রকার থাকে এগুলো পড়ার দরকার নাই। এই 4টা প্রকারই হচ্ছে জ্ঞাতি সম্পর্কের প্রকার, মনে রাখবা। তাহলে জ্ঞাতি সম্পর্ক কয় ধরনের? জ্ঞাতি সম্পর্ক হচ্ছে 4 ধরনের।
ক্লিয়ার? লামি একটা লামু বলতেছে তোমাদের আনোয়ার স্যার জ্বরে আক্রান্ত, ঠিক আছে? বুঝতে পারছো? তোমাদের আনোয়ার স্যার জ্বরে আক্রান্ত, যার কারণে হচ্ছে অর্থনৈতিক ক্লাস হয়তো হবে। আমিও তো আসলে অসুস্থ ছিলাম দীর্ঘদিন, এখন একটু আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছি তোমাদের দুয়ায়। ওকে, বুঝতে পারছো? এটুকু ক্লিয়ার কিনা? কিনশিপ তাহলে কয় প্রকার? 4 প্রকার। কিনশিপ বা জ্ঞাতি সম্পর্ক কয় ধরনের? 4 ধরনের বাবুরা, 4 ধরনের। তোমরা একটু লাইভটা শেয়ার করো না। কতক্ষণ ধরে ক্লাস নিচ্ছে, তোমরা একটু লাইভটা শেয়ার করো নাই। লাইভটা শেয়ার না করলে কিভাবে আমরা মতো এমসিকিউ সাজেশন দিয়ে? মেহেদি হাসান মুন্না বলতেছে এমসি পুরনীতির মতো এমসিকিউ সাজেশন দিয়ে। আচ্ছা, যখন আমি হচ্ছে ক্লাসগুলো পড়াই তখন আমি বলে দিই তো এমসিকিউ কোন জায়গা থেকে হবে, যেটা এটা একটা এমসিকিউ, এই যে এটা একটা কি এমসিকিউ, বুঝছো? এটা একটা কি এমসিকিউ। বুঝতে পারছো কিনা? তাহলে এই যে বললাম যে রক্ত সম্পর্কযুক্ত, বৈবাহিক, প্রথাগত এবং কাল্পনিক, এই 4টা হচ্ছে কিনশিপ বা জ্ঞাতি। এখানে এটাই লিখছে যে রক্ত সম্পর্ক মানে হচ্ছে পিতামাতা সন্তান সন্ততি, বৈবাহিক শ্বশুর শাশুড়ি শ্যালক শ্যালিকা দায়বদ্ধ নদী, কাল্পনিক মানে হচ্ছে যেমন ধরো হচ্ছে আমরা আমাদের পার্শ্ববর্তী আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে বৈবাহিক আত্মীয় সম্পর্কও নাই, রক্ত সম্পর্কও নাই, কিন্তু তারা আমাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে আমরা বলি প্রথাগত কাল্পনিক। আর প্রথাগত যেমন ধরো হচ্ছে কাল্পনিকের ক্ষেত্রে আমরা ওই ধর্মের ভাই ধর্মের বোন বলি না, এই যে ধর্মের ভাই ধর্মের বোন, এটা অনেক সময় আমরা বলি তো ধর্মের ভাই ধর্মের বোন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কিন্তু তারপরে আমরা তাদেরকে আত্মীয় মনে করতেছি, এটা হচ্ছে কাল্পনিক। এবং কৃত্রিম বা প্রথাগত যেটা আছে, প্রথাগত দিক থেকে পাড়া প্রতিবেশী, চেনা পরিচিত, নিজ নিজ ধর্ম বা দার্শনিক মানুষদেরকে আমরা প্রথাগত ভাবে আত্মীয় বলে মনে করি, পাড়া প্রতিবেশী, ঠিক আছে? স্যার তবু দিয়েন সাজেশন, বাসে যাইতে যাইতে পড়তে পারি এগুলো। আচ্ছা, পরীক্ষা কি তোমার অনেক দূরে সাদিয়া? পরীক্ষার হল কি তোমার অনেক দূরে? পরীক্ষার হল কি তোমার অনেক দূরে? বলো তো। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্ক কেন দরকার। এখান থেকে একটা সিকিউ প্রশ্ন হবে, সিকিউ ধরে নাও, এটা পরীক্ষা যেটা আসবে এটা আমি তোমাদেরকে একদম বলে দিলাম। জমি হস্তান্তর, অর্থনৈতিক দিক থেকে জ্ঞাতি মানে আত্মীয় কেন দরকার আমার? তোমরা অনেক সময় বলো না যে আমার আত্মীয় নাই, আত্মীয় কম, আত্মীয় আমার কেন দরকার? স্যার কমার্স কলেজ, ও কমার্স কলেজ তো দূরে, তো বাসে যাও কেন? সিএনজিতে যাইতে পারো না? টাকা নাই? না থাকলে পড়ালেখায় এসে নিয়ে যাই কিছু টাকা, আমি দিব। জমি হস্তান্তর, তাহলে আবার সবাইকে দেওয়া যাবে না, এটা সিলেক্টিভ কিছু। হ্যাঁ, সিলেক্টিভ কিছু মানে হচ্ছে যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করে, আমাদের প্রত্যেকটা বেসে ছিল, তো তারা বিপদে পড়লে আমরা তো অবশ্যই এগিয়ে আসবো, তাই না? তো এখানে জমি হস্তান্তর, ঋণ, কৃষি উপকরণের সহযোগিতা। দেখো, যখন আমাদের আত্মীয় যারা থাকে তারা আমাদের অর্থনৈতিক দিক থেকে সহযোগিতা করে না, যেমন আমরা বংশ পরম্পরায় মা বাবার থেকেই তো আমরা জমি পেয়ে থাকি, বেশিরভাগ ক্ষেত্রে মা বাবাই তো আমাদেরকে জমি দিয়ে সহযোগিতা করে। 1, জমি হস্তান্তর। 2, ঋণ, পরিবার সদস্য যারা আছে এক অপরকে ঋণ দেয় এবং ঋণ গ্রহণ করে, অর্থনীতিতে যেটা সহায়তা করে। কৃষি উপকরণ, কৃষি উপকরণ মানে কি? কৃষি উপকরণ মানে হচ্ছে বিভিন্ন ধরনের কৃষি পণ্য সহযোগিতা দেওয়া, কৃষি উপকরণ, বিভিন্ন ধরনের কৃষি পণ্য সহযোগিতা দেওয়া, এটা হচ্ছে তোমার কি, এই যে তোমার সমাজ জীবনে জ্ঞাতির ভূমিকা, কৃষি উপকরণ। আর এটা হচ্ছে শ্রমিক নিয়োগ, শ্রমিক যদি দরকার হয় আমার এই মুহূর্তে, যেমন ধরো আমি যদি বলি যে কৃষি উপকরণের ক্ষেত্রে বীজ দেওয়া, আগে একটা সময় ছিল যে নাঙ্গল সবার ছিল না, গরু সবার ছিল না, গরু মহিষ নাঙ্গল এগুলো সহযোগিতা করে কাদেরকে দেওয়া? তোমার এই বলতেছে স্যার এসি বাসে যাই। আচ্ছা, আমি থাকি রাস্তার ফুলে, বেনু পড়ছে আগ্রাবাদ। আচ্ছা, তো এটা হইলো আর কিছু? তুমি এসি বাসে যাও? আচ্ছা ঠিক আছে, এসি বাসে যাইলে ঠিক আছে। ভাই আমি রেগুলার স্টুডেন্ট পড়ালেখার। আচ্ছা, আমাকে কি দেওয়া যাবে? আই গরিবস, ইয়াসমিন হক ইস্যু, ইস্যু তুমি
দেখা যাক, তোমার জন্য ব্যবস্থা করতে হবে আর কি। শেয়ার দান তাবিয়া বসরি। আচ্ছা, এখানে যেটা আমরা শেষ করে দিচ্ছি, এটা পরীক্ষায় এভাবে আসতে পারে যে জ্ঞাতি সম্পর্কের বিষয়ে বলছে, তখন পরীক্ষায় ঘ নম্বরের প্রশ্নে আসতে পারে যে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব কি, গুরুত্ব অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। তখন আমরা এই পয়েন্টগুলো লিখলে আমাদের জন্য হবে। আমরা জ্ঞাতিদের কাছ থেকে জমি পাই, আমাদের ঋণ পাই, আমাদের মানে বিনা সুদে ঋণ পাই আর কি। কৃষি উপকরণ বা কৃষি বিভিন্ন বীজ বা হচ্ছে তোমার কৃষির নাঙ্গল গরু একসময় মানুষেরা দিত। শ্রমিক, ধরো আমার একজন লোক লাগতেছে, আমি আগে কার থেকে নিব? তোমরা বলে না যে আত্মীয় স্বজন যদি কোনো বড় জায়গায় থাকে তাহলে তাদের মাধ্যমে অনেক সময় কাজ হয়, সেই রকম কৃষি সহায়তা। কৃষি সহায়তা, যে তোমার বিভিন্ন ধরনের কৃষি সহায়তাও মূলত আমরা পেয়ে থাকি। বিভিন্ন ধরনের কৃষি সহায়তাও আমরা কাদের থেকে পেয়ে থাকি? যে জ্ঞাতিদের কাছ থেকে। যদিও এটা উপরে ছিল। রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা জ্ঞাতিদের উপর নির্ভর করে নির্বাচনী প্রচারণা, যেমন ধরো একজন বংশের মধ্যে কোনো একজন ব্যক্তি নির্বাচনে দাঁড়াইলো, তো সব বংশের সবাই মিলে অর্থাৎ আত্মীয়রা সবাই মিলে কাকে ভোট দিবে? ওই ব্যক্তিকে ভোট দিবে। আরেকটা হচ্ছে কল্যাণমূলক কাজের ক্ষেত্রেও, আরেকটা হচ্ছে বড় গোষ্ঠীরা অনেক সময় নির্বাচনে জয়লাভ করে। সামাজিক কাজ, যেমন ধর্মীয় কাজ আছে, তারপরে হচ্ছে সামাজিক মূল্যবোধ সংক্রান্ত কাজ আছে, এরপরে আছে হচ্ছে বিবাহ সংক্রান্ত কাজ, মিলাদ, ঈদ, পূজা, উৎসব, এগুলোতে আমরা আত্মীয়দের বাসায় গিয়েই হচ্ছে আমরা কি করি? যে মত বিনিময় করি। এরপরে মর্গান জ্ঞাতিকে দুই ভাগে ভাগ করেছে। আমরা জানি যে জ্ঞাতি সম্পর্ক কয় ধরনের? জ্ঞাতি সম্পর্ক 4 ধরনের। আমরা তো এটা পড়েছি। জ্ঞাতি সম্পর্ক 4 ধরনের, আমরা এটা একটু আগেই পড়েছি। কয় ধরনের? 4 ধরনের। একটা হচ্ছে কি? বৈবাহিক, এরপরে হচ্ছে এটা রক্ত সম্পর্কযুক্ত, বৈবাহিক, কাল্পনিক এবং প্রথাগত। এই 4 ধরনের। কিন্তু মর্গান বলতেছে না, আমি ইরুকুয়াদেরকে নিয়ে গবেষণা করে, ইরুকুয়া সেনেকা ট্রাইবের উপর গবেষণা করে আমি দেখলাম যে না, আসলে তাদের মধ্যে 2 ধরনের জ্ঞাতি আছে। কয় ধরনের? 2 ধরনের। নাম দিলেন, একটা নাম হচ্ছে বর্ণনামূলক আর একটা নাম হচ্ছে শ্রেণীমূলক। তাহলে কয় ধরনের জ্ঞাতির কথা বলছি? ইরুকুয়া এবং সেনেকা ট্রাইবের উপর গবেষণা করে একটা হচ্ছে কি যে তোমার শ্রেণীমূলক আর একটা হচ্ছে কি বর্ণনামূলক। আমার বিকাশে যে টাকা আছে সে টাকা দিয়ে মোবাইল কিনতে হবে। কেমনে টাকা দিব? বিকাশ নাম্বার দিতাম নি ভাইয়া, তুমি চলে আসো অফিসে, অফিসে এসে নিয়ে যেতে হবে। অফিসে তোমাদেরকে বিকাশে দেওয়া এটা অভদ্র। তোমরা মহামান্য ভদ্র, শিষ্ট এবং ল্যাজ বিশিষ্ট, তো তোমাদেরকে তো আর হঠাৎ করে বিকাশে সেন্ড করা যায় না। তোমাদেরকে লেবু অপরে অর্থাৎ যেটা খাম ভরে দিতে হবে, তাই না? তো খাম ভরে দিতে গেলে তো তোমাদেরকে অফিসেই আসতে হবে। তো বিকাশে দেওয়া এটা অভদ্রতার মধ্যে পড়ে। আমি এই অভদ্র কাজ তোমাদের সাথে করতে পারি না। তোমাদের একটা আত্মসম্মান আছে বলে কথা। মারিয়া তার প্রীতি। আচ্ছা, মারিয়া কোন বই জিজ্ঞেস করতেছে? এটা মিতাউল জান্নাতকে। আচ্ছা, বইয়ের দরকার নাই, তোমরা শীট এগুলোই পড়ো। এখানেই সুন্দর করে সহজ করে সংক্ষেপে লেখা আছে। ইরিকুয়া নামক একটা জাতির উপর গবেষণা করে তিনি বললো যে বর্ণনামূলক এবং শ্রেণীমূলক। যেমন ধরো শ্রেণীমূলক মানে কি? আসলে শ্রেণীমূলক মানে হচ্ছে ওই যে আমরা একটা সুইচ দিয়ে যেমন হচ্ছে বিভিন্ন লাইট জ্বালাই না আমাদের বাড়িতে, আমরা একটা সুইচ ব্যবহার করে একটা লাইট জ্বালাই নাকি? সব জ্বালাও। আমরা ধরো শ্রেণীমূলক বলতে এখানে আসলে কোনটাকে বোঝাচ্ছে? শ্রেণীমূলক বলতে বোঝানো হচ্ছে যখন এক নামে, মানে একটিমাত্র নামে, আত্মীয়দের সবাইকে বোঝানো হয়। মানে একটিমাত্র নামে সবাইকে ডাকা হয়। আমি জাস্ট সংক্ষেপে লিখলাম আর কি, সবাইকে ডাকা হয়। যেমন আমার যারা মানে চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, যত যা কাজিন আছে সবাইকে আমরা মানে খালাতো, মামাতো এগুলো না বলে শুধু বলতেছি কি দে আর মাই কাজিন। এই যে কাজিন শব্দটা, এটা দ্বারা শ্রেণীমূলক জ্ঞাতিকে বোঝায়। এই আমার আন্টি আমরা বলতেছি আন্টি, হ্যাঁ, আমার আন্টি, আমার আঙ্কেল, হ্যাঁ, এবং আরো যা বোঝাচ্ছে এগুলো হচ্ছে শ্রেণীমূলক জ্ঞাতি। তো আরেকটা হচ্ছে বর্ণনামূলক। কি মূলক? বর্ণনামূলক। বর্ণনামূলকটা কি? বর্ণনামূলকটা হচ্ছে মূলত যেখানে বর্ণনার মাধ্যমে, যেমন এক একটা নামে এক একজনকে ডাকা হয়। কিরকম? বর্ণনার মাধ্যমে একটা নামে একজনকে ডাকা হয়। কিভাবে? যেমন ধরো আমরা বলতেছি সে আমার খালা, সে আমার ফুফু, মানে এক একটা নামে এক একজনকে ডাকা হয়। সে আমার চাচা, সে আমার মামা। এখানে একই নামে সবাইকে ডাকা হচ্ছে না। দেখো, আঙ্কেল আন্টি বলা হচ্ছে না, বলা হচ্ছে কি ডিরেক্ট আলাদা আলাদা নামে। এইভাবেই এখানে ব্যাখ্যাটা করছে।
ইরুকুয়া শিশু, দেখো ইরুকুয়া শিশু তাদের মায়ের বোনকে মা বলে সম্বোধন করে, বাবার ভাইকে বাবা বলে সম্বোধন করে, তার মানে হচ্ছে চাচা না বলে বাবাই বলতেছে। দাদি বা নানির বোনকে দাদি বা নানি বলে সম্বোধন করে থাকে। এটা হচ্ছে তোমার শ্রেণীমূলক। এটা হচ্ছে ওই সিটি কর্পোরেশনের লাইট জ্বালানোর মতো। তোমরা সিটি কর্পোরেশনের লাইট সম্পর্কে তো তোমাদের ধারণা থাকার কথা, সেটা হচ্ছে কিরকম, যে একটা রাস্তা, এই যে রাস্তার যে ল্যাম্পপোস্ট আছে, ল্যাম্পপোস্টের মধ্যে মানে একটা সুইচ দিলে সব লাইট একদম জ্বলে যাচ্ছে, মানে একটা সুইচ দিয়ে সব লাইট জ্বলে যাচ্ছে, এই যে এগুলো সব জ্বলতেছে। কিন্তু তোমার রুমে দেখো, তাহলে একটা সুইচ দিয়ে সবগুলো জ্বলা মানে হচ্ছে শ্রেণীমূলক। আর বর্ণনামূলক, এই বর্ণনামূলকের ক্ষেত্রে একটা সুইচে এক একটা লাইট জ্বলতেছে, এটা তোমার রুমের ক্ষেত্রে একটা সুইচ দিয়েছো ফ্যান চলতেছে, একটা সুইচ দিয়েছো লাইট জ্বলতেছে, এরকম। সমাজ বিজ্ঞান পরীক্ষা দুপুর 2টা থেকে হবে ভাইয়া? আচ্ছা, দুকুমিয়া বলতেছে যে 2টা থেকে হবে কিনা। এটা কি চ্যাপ্টার 5? হ্যাঁ, শেষ হয়ে গেল, চ্যাপ্টার 5 শেষ হয়ে গেল। চ্যাপ্টার 5 আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আমরা আরেকটা অধ্যায়ে চলে যাই। তাহলে চ্যাপ্টার 5-এ আমাদের গুরুত্বপূর্ণ টপিক কি? আমি কয়েকটা টপিক তোমাদেরকে একটু বলে দিই, তোমরা একটু মনে রাখার চেষ্টা করো, যাতে পরীক্ষায় আসলে তোমরা খুব ইজিলি এখান থেকে উত্তর করতে পারো। তোমাদের প্রশ্ন থাকলে আমাকে একটু কমেন্টস করো। এই অধ্যায়টা পড়ে তোমাদের কেমন লাগলো? সিরিজ আর প্যারালাল বলে এটা, হ্যাঁ সিরিজ আর প্যারালাল, এক্স্যাক্টলি। মিফতাহুল জান্নাত সাদিয়া, ভেরি গুড ভেরি গুড। এটা 9-এর 10-এর ফিজিক্সে আছে, ফিজিক্সে সিরিজ বর্তনী আর প্যারালাল বর্তনী। কারেন্ট আসিল না, লগি জয়েন হয়েছে। আচ্ছা, আর লগি জয়েন হয়েছে। আচ্ছা, কারেন্ট আসিল না, আর লাগি জয়েন হয়েছি পারছি না। আচ্ছা, এটা কোন অঞ্চলের ভাষা? হয় এটা রংপুরের, নয়তো ব্রাহ্মণবাড়িয়ার। শাহরিয়া একটু কমেন্টস করো, হয় রংপুরের নয়তো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার। জিনিয়া, ভালো লাগছে ভাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। এই অধ্যায়টা পরে কেমন লাগছে বলো? আমি কয়েকটা টপিক ধরে দিই যাতে তোমরা এখান থেকে সহজেই তোমরা মনে রাখতে পারো আর কি। এটা কে? মিফতাহুল জান্নাত সাদিয়া, চলে আসো, অফিসে চলে আসো। ভাইয়া মর্গান, এটা ইম্পর্টেন্স সিকিউর জন্য। হ্যাঁ, মর্গানের এটা অনেক সময় পরীক্ষা আসে। আতিফ আহমেদ আসলাম বলতেছে আমরা কি ফাও না ভাইয়া? না না, ফাও না। কিন্তু ভাই বললেন না তো 2টা থেকে কি পরীক্ষা হবে, রুটিনে লেখা আছে না। তুমিই তো পরীক্ষার্থী, আমি কি পরীক্ষার্থী নাকি? তুমিই তো পরীক্ষার্থী, তুমি রুটিন থেকে পরীক্ষা দিতে যাবা। হ্যাঁ, তো পরীক্ষা দিবা তুমি, রুটিন বলবো আমি, এটা কেমনে হয়? তুমি নিজে দেখো, যদি 2টাই থাকে তাহলে 2টাই পরীক্ষা হবে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ, পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ তত্ত্ব, যেই গুরুত্বপূর্ণ টপিক গুলো: 1, বিবাহের প্রকার। বিবাহের প্রকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 4টা বিবাহ আমি তোমাদেরকে বলছি। একটা ক্রস কাজিন, প্যারালাল কাজিন, আর একটা হচ্ছে কি সরোরেট, আর একটা হচ্ছে সরোরেট, আর একটা হচ্ছে লেভিরেট। ভালো করে পড়বা, পরীক্ষায় প্রশ্ন এখান থেকে একটা আসবেই। যদি আসে এখান থেকে আসবে, বেশিরভাগ সময় আসে। তো একদম 100% বলতে পারতেছি না, কারণ হচ্ছে কি যে প্রশ্নটা আর আমি বানাই নাই, আমি বানালে হয়তো বলে দিতাম যে 100% এখান থেকে আসবে, তবে বেশিরভাগ আসবে এখান থেকে। একটা গেল। এরপরে হচ্ছে পরিবারের বিবর্তন তত্ত্ব। কারটা? মর্গানেরটা, পরিবারের বিবর্তন তত্ত্ব। এটা হচ্ছে মর্গানেরটা, ভালো করে বললে হবে, মর্গান। এরপরে পরিবারের কার্যাবলী, এটা গুরুত্বপূর্ণ সপ্তম অধ্যায়ের জন্য। সপ্তম অধ্যায়ে প্রশ্ন আসলে এই কার্যাবলীটা পরীক্ষায় আসবে, যে পরিবার সামাজিকীকরণে কিভাবে ভূমিকা রাখে, এটা। আর এটা হচ্ছে জ্ঞাতি সম্পর্কের প্রকার, জ্ঞাতিদের প্রকার, জ্ঞাতিদের অর্থাৎ জ্ঞাতি সম্পর্কের প্রকার আর কি, আমি জাস্ট সংক্ষেপে লিখছি প্রকার। আর জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব, জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব, এইটুকু পড়লে হবে এই অধ্যায়ের জন্য।
গুরুত্বের মধ্যে বেশি দেখতে হবে অর্থনৈতিক গুরুত্বটা। কোন গুরুত্ব? অর্থনৈতিক গুরুত্বটা ভালো করে পড়বা। পরীক্ষা স্পষ্টভাবে বলবে যে জ্ঞাতি সম্পর্কের কোন গুরুত্ব ব্যাখ্যা করেছে অথবা অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। তো অর্থনৈতিক গুরুত্বটা ভালো করে দেখবা। যদি না দেখে পরীক্ষার হলে যাও, অনেক সময় তোমরা সিপার মধ্যে পড়ে যাবে, তখন ঝামেলায় পড়বা, পারবা না, তখন ঝামেলায় পড়ে যাবা। পড়ালেখার প্ল্যাটফর্ম সবাই লাভ করে, বাট সিলেটের স্টুডেন্ট একটু বেশি। আচ্ছা, সিলেটের এইদিকে হচ্ছে আমাদের ওই নেটওয়ার্কটা বেশি, যেদিকে আর কি, যে নেটওয়ার্কটা বেশি এদিকে কেন? কারণ হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোর যে স্টুডেন্ট যারা আছে এদের অ্যাক্সেসটাও একটু বেশি। সিলেট তোমরা জানো যে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা সমৃদ্ধ এলাকা, এবং ওই এলাকার মধ্যে বেশিরভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করে। ফর হোয়াট? কারণ হচ্ছে তারা বেশিরভাগই হচ্ছে ইউরোপের মধ্যে আছে, ইংল্যান্ডে আছে, যার কারণে সিলেটি যারা আছে এরা ইন্টারনেট অ্যাক্সেস বেশি পায়, যার কারণে হচ্ছে তারা একটু বেশি থাকে, তারা অনলাইনে শিক্ষাটাকে বেশি একটু প্রেফার করে। ওকে, অন্য কোনো টপিক মনে না থাকলেও এই মেরিজের টপিকটা বলেই মনে থাকে, ভালোই মনে থাকে। আচ্ছা ঠিক আছে, ওকে। সিলেট, আচ্ছা সিলেট লন্ডন সিটি। রহিম ডুলফিটাই দিলা নাকি? যাই হোক, ডুলফিটাইছো বাজি, লন্ডন সিটি বলতেই হয়, কারণ হচ্ছে এখানে লন্ডনে একটু বেশি আর কি। ষষ্ঠ অধ্যায়ে চলে যায়। তাহলে আমরা এই নিয়ে 3টা অধ্যায় পড়ে ফেললাম, 4র্থ অধ্যায়ে আমরা চলে আসলাম। এটা একটু কালারফুল, এটা তোমাদের লাইফের মতোই, কারণ তোমাদের 18 বছর বয়স চলতেছে এখন, কালারফুল লাইফ। ষষ্ঠ অধ্যায়, সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান। যে সমাজে আমরা আছি সেই সমাজে পরতে পরতে প্রতিটি ক্ষেত্রে সমাজের চারপাশের উপাদানগুলো আমাদেরকে প্রভাবিত করছে, এবং এটাই বুঝছে সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী উপাদান। সম্রাট শাহরিয়া ভাই আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কিছু বলেন। আমি বলবো না, আমি ব্রাহ্মণবাড়িয়া গেছি। ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা থেকে যাওয়ার যে রাস্তা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। আমি গিয়ে ওইবারের মতো আমি ওই জায়গা থেকেই শপথ করে আসছি যে আমি রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াতে আর কখনো যাতে সৃষ্টিকর্তা আমাকে না নিয়ে যায়। তবে জানি না রিজিকের খুঁজে কোন সময় কোথায় যেতে হয়। তবে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাঘাট নিয়ে আমি আসলে সন্তুষ্ট হতে পারি নাই, যে রাস্তাটা কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার মাঝামাঝি। তবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার রুটটা ভালো, এবং ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ মানুষ শহরে বাস করে, মানে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের রাস্তাঘাটই খুবই চিপাচাপা, মানে মনে হচ্ছে যে চকবাজার গলি দিয়ে আমি কোথাও যাচ্ছি এরকম মনে হয়েছিল। এবং অপরিকল্পিত একটা শহর, এবং এত বেশি পরিচ্ছন্ন আমার কাছে মনে হয়নি। তোমরা কক্সবাজার গেছো নিশ্চয়ই, কক্সবাজারের পরিবেশ, এবং চট্টগ্রামে আরো অন্যান্য জেলাগুলোতে আমি গেছি, সেখানে ভালোই ছিল। স্যার ষষ্ঠ অধ্যায় কি এখন পড়াবেন? হ্যাঁ, এখনই পড়াচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি এটা। আচ্ছা, না ভাইয়া আমাদের জীবন কালো, সব অন্ধকার। আচ্ছা, এখানে যেটা বলো যাই, না স্যার ব্ল্যাক ক্লিয়ার। আচ্ছা ওকে, এখানে যেটা বললাম সমাজ জীবনের প্রভাব হিসেবে আমরা জীবনের যেখানে, আমি এখানে যে যে পয়েন্টগুলো বার করব সেগুলো একটু পড়ে নিবে, কারণ হচ্ছে এখান থেকে তোমাদের একটু লাইভটা শেয়ার করে দাও না। তোমরা এমন কেন? তোমরা 54 জন শিক্ষার্থী এখন ক্লাস করতেছে, তোমরা একটা করে লাইভ করলে 54টা লাইভ মানে কি হয়ে যায়, শেয়ার হয়ে যায়। হ্যাঁ, রাস্তা খারাপ হলে মানুষ ভালো আছে, হ্যাঁ এক্স্যাক্টলি, মানুষ ভালো আছে, এরা ওই মাঝে মধ্যে একটু এরা একটু আওলাই যায় আর কি। এটা আওলানো, এটা খুব স্বাভাবিক ব্যাপার, প্রকৃতিগত কারণে আমরা সেটা এখানে পড়বো। ভৌগোলিক উপাদানের মধ্যে আমরা সেটা পড়বো যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষেরা কেন মারামারি করে, এটা জানার জন্য তোমরা লাস্ট পর্যন্ত থাকতে হবে। তো ভৌগোলিক এবং প্রাকৃতিক উপাদান, আমরা বললাম যে একটু আগে বললাম যে কি, যেই সমাজে আমরা বাস করতেছি সেই সমাজের প্রত্যেকটা উপাদান আমার জীবনকে প্রভাবিত করছে। আমি তোমাদের সিভিক্স ক্লাস নেওয়ার আগে এবং পরে সিভিক্স ক্লাসগুলো নিয়েছি, আমি তখন সুস্থ ছিলাম, পুরোপুরিভাবে সুস্থ ছিলাম। সিভিক্স ক্লাস নিয়ে আমি বাসা থেকে, এই অফিস থেকে বের হয়ে বাসায় যাওয়ার প্রতিমধ্যে আমি বৃষ্টিতে ভিজে গেছি, পরে আমার সর্দি হয়ে গেছে। তাহলে বৃষ্টির কারণে আমার সর্দিটা হয়েছে। পরে আমি আমার যে প্রাইভেট বেসগুলো আছে, তোমরা তো এখন পেজে লাইভ করতেছো, তো প্রাইভেট বেসে আমি ক্লাস নিতে ঢুকছি, যে যখন আমি বললাম যে আমি একটু অসুস্থ, তখন তারা বললো যে আপনি প্রায় সময় অসুস্থ কেন? তো আমি বললাম যে প্রায় সময় কই, আমি তো এই সিভিক্স এর আগে এবং পরে বেশি অসুস্থ হয়ে গেছি। তো পরে আমি বললাম যে আসলে ভৌগোলিক প্রভাবটা আসলে একটু বেশি। ভৌগোলিক প্রভাবটা বলতে
বর্তমানে যে ওয়েদারটাও কিন্তু আমার সমাজ জীবনকে প্রভাবিত করতেছে। এবং এই যে ওয়েদারের পাশাপাশি আমাদের জৈবিক ইন্টারনাল অনেক কারণ আছে সমাজ জীবনকে আমাদের প্রভাবিত করছে। সমাজ জীবনে প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। কয়টা? 4টা মৌল উপাদান, মানে এইগুলোকে আর ভাঙা যাবে না এরকম। এই 4টা উপাদান কোনো না, মানে দুনিয়ার আর যত উপাদান আছে সবগুলো এর ভিতরেই অন্তর্ভুক্ত। তাহলে সমাজ জীবনের প্রভাব বিস্তারকারী মৌল বা মৌলিক উপাদান হচ্ছে 4টা। কয়টা? 4টা। এই যে 4টা, এই 4টার এটা হচ্ছে ভৌগোলিক বা প্রাকৃতিক, জৈবিক বা বংশগতির, উৎপাদন পদ্ধতির, সংস্কৃতি সংক্রান্ত এবং গোষ্ঠী তথা সামাজিক উপাদান। তাহলে আমরা 4টা উপাদান পাচ্ছি। তোমরা সহজে মনে রাখার জন্য ভৌগোলিক উপাদান বা প্রাকৃতিক উপাদান, জৈবিক বা বংশগতির উপাদান, এরপরে সাংস্কৃতিক উপাদান, আর এটা হচ্ছে সামাজিক গোষ্ঠী, এভাবে মনে রাখতে পারো 4টা উপাদান। তাহলে প্রথমে আমরা আলোচনা করব ভৌগোলিক পরিবেশ বা উপাদান নিয়ে। খুব সহজে আমি শেষ করে দিচ্ছি। ভৌগোলিক উপাদানের মধ্যে ভৌগোলিক পরিবেশকে আমাদের বুঝতে হবে আগে। ভৌগোলিক পরিবেশ কি? ভৌগোলিক পরিবেশ মানে হচ্ছে আমরা যেই এলাকায় বসবাস করছি সেটাই আমাদের ভৌগোলিক পরিবেশ। আমাদের চারপাশে যা কিছুই আছে সবকিছু আমাদের ভৌগোলিক উপাদান। সেই উপাদানগুলোই আমাদের জীবনকে প্রভাবিত করছে। যে আমরা বংশগতভাবে মানুষেরা বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় সেটাই হচ্ছে বংশগতি, এবং বংশ পরম্পরায় আমাদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয় সেটা ভৌগোলিক উপাদান যেমন আমাদের জীবনকে প্রভাবিত করছে, বংশগতির উপাদানও আমাদের সমাজ জীবনকে সেভাবে প্রভাবিত করছে। সেই সাথে যে সাংস্কৃতিক, মানে আমরা যেভাবে জীবন যাপন করতেছি সেটাও আমাদের জীবনকে প্রভাবিত করতেছে। যেমন ধরো আমি যদি এখন ইউরোপে বাস করতাম তাহলে ইউরোপের মতো করে আমার জীবন অতিবাহিত হতো, এবং ইউরোপের কীট কৌশল সংস্কৃতি আমার জীবনকে প্রভাবিত করত। তার মানে যে এলাকায় আমরা বেড়ে উঠি সেই এলাকার সংস্কৃতিটাও আমাদের জীবনকে প্রভাবিত করে। সেই এলাকার রীতিনীতি, আদর্শ, মূল্যবোধ, নিয়ম, প্রথা, আইন, এগুলো আমাদের জীবনকে প্রভাবিত করে। তার মানে সাংস্কৃতিক উপাদানও আমাদের সমাজ জীবনকে প্রভাবিত করে। দল ও সামাজিক গোষ্ঠী, যেমন ধরো আমরা সামাজিক গোষ্ঠী বলতে আসলে কোনগুলোকে বোঝাচ্ছি? যেমন আমাদের পরিবার আছে, সঙ্গী সাথী আছে, পাড়া প্রতিবেশী আছে, খেলার সাথী, আরো যারা আছে, এরা সবাই আমাদের সমাজ জীবনকে প্রভাবিত করে। তাহলে দল বা সামাজিক গোষ্ঠী এগুলো আমাদের সমাজ জীবনকে প্রভাবিত করে। প্রথমে আলোচনায় আসবে হচ্ছে সমাজ জীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব। ভৌগোলিক পরিবেশ মানে কি? বললাম যে ভৌগোলিক বা প্রাকৃতিক পরিবেশ বলতে বোঝায় আমাদের যে পারিপার্শ্বিক যে সামগ্রিক অবস্থা, সেই সামগ্রিক অবস্থা জামাই সাহেব, এই যে জামাই সাহেব, তোমার প্রিয়া জাহান, প্রিয়ানি, হ্যাঁ, কমেন্টে জামাই সাহেব লিখতেছে, একজনে বলতেছে আস্তাগফিরুল্লাহ। তাসনিয়া শিরিন হীরামণি, তুমিও মনে মনে চাও, সে একটু কমেন্টে জানাই দিছে আর কি। সে কমেন্টে জানাইছে তার যে এটা লাগবে সেটা জানাচ্ছে, তুমিও মনে মনে চাও, এই জন্য তুমি আস্তাগফিরুল্লাহ পড়ছো, এবং সবাই মনে মনে চায়, এবং এটা খুব স্বাভাবিক, ন্যাচারাল একটা ব্যাপার, এটা জৈবিক উপাদানের মধ্যে অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে তুমি বিয়ে কোত্থেকে করবা সেটা একটা বড় ফ্যাক্ট। এখন তুমি যদি বিয়ে করো এমন জায়গা থেকে যেই জায়গার কারণে তোমার বউয়ের মেজাজ হয়ে গেছে খিটখিটে, হ্যাঁ, সেই জায়গার পরিবেশটাই এমন যে যার কারণে সে তার মেজাজ হয়ে গেছে কি খিটখিটে, তাহলে তোমার জীবন তো 12টা বেজে যাবে। হ্যাঁ, যারই বিয়ে করবে সে তো তার জীবন তো শেষ, নাই হয়ে যাবে দুনিয়া থেকে, তার জীবনে বেঁচে থেকেও মরার মতো। আচ্ছা, এখানে যে বিষয়টা বললাম সেটা একটু বোঝার। স্যার ওরে ব্লক করেন, এরে ব্লক করার দরকার নেই, সে এমনিতে চলে যাবে, এই কথাগুলো শোনার পরে সে আর থাকবে না। এখানে যেটা বললাম সেটা হচ্ছে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ, যেটা সেটা হচ্ছে আমাদের চারপাশে পারিপার্শ্বিক সামগ্রিক অবস্থাই হচ্ছে প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ। ভৌগোলিক পরিবেশ হলো, এটা একটু মনে রাখবা এই জায়গাটা, ভৌগোলিক পরিবেশ হলো আবহাওয়া, জলবায়ু, মাটি এবং প্রাকৃতিক সম্পদের সম্মিলিত অবস্থা। ভৌগোলিক পরিবেশের পার্থক্যের জন্য বিভিন্ন সমাজের আকৃতি প্রকৃতিতে পার্থক্য ঘটে। এবং আমি তোমাদেরকে বলি, আমাদের দেশের ভূপ্রকৃতি হচ্ছে তিন ধরনের ভূপ্রকৃতি। একটা হচ্ছে প্লাইস্টোসিন কালের পাহাড়, টারশিয়ারি যুগের পাহাড়, প্লাইস্টোসিন কালের সোপান, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এই যে প্লাবন সমভূমি, হ্যাঁ, তো সেই যে আমার পাহাড়ের কথা বললাম, পাহাড়, এই যে পাহাড় যে ব্যাপারটা, তো ভৌগোলিক কারণে আমাদের এক একজনের জীবন এক এক রকম। যেমন একজন বলছে খাগড়াছড়ির কথা বলেন, খাগড়াছড়ি হচ্ছে পাহাড়ি এলাকা,
তাহলে খাগড়াছড়ির মানুষেরা যে খাদ্য অভ্যাসে অভ্যস্ত, যেভাবে তারা নিভৃতচারীর মতো জীবন যাপন করে, তারা পাহাড়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, এবং যারা একদম জুম করে বসবাস করে, তারা দুনিয়া থেকে নেটওয়ার্কের বাইরে, সেইরকম একটা পরিবেশের মধ্যে তারা বেড়ে উঠতেছে। তাহলে তাদের জীবন আর তুমি শহরের মধ্যে ওয়াইফাই নিয়ে বসে বসে সারাদিন তোমার ওই যে তোমার ইন্ডিয়ান নতুন নতুন প্রোডাক্ট কোনটা আসছে, এরপরে হচ্ছে তোমার দারাজে গিয়ে একটা একটা কার্ডের মধ্যে অ্যাড করতেছো, কিন্তু টাকা কেনার টাকা নাই। তো এই যে ব্যাপারগুলো ঘটতেছে, তার মানে তোমার আর তার সমাজের মধ্যে পার্থক্য, এই কারণে তার জীবনধারার মধ্যে পার্থক্য। তাহলে কিসের কিসের মধ্যে পার্থক্য ঘটবে সেটা আমরা বলি, সেটা হচ্ছে জনসংখ্যা বন্টনের ক্ষেত্রে পার্থক্য ঘটবে। তাহলে ভৌগোলিক এলাকার কারণে জনসংখ্যা বন্টনের মধ্যে পার্থক্য ঘটবে, সভ্যতার উৎপত্তি। তাহলে কোথায় জনসংখ্যা বেশি হবে? যেখানে মানুষেরা সহজে জীবনযাপন করতে পারবে, এবং যেখানে মানুষেরা যে তোমার সহজ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, সেখানেই সভ্যতার উৎপত্তি ঘটবে, সেখানেই জনসংখ্যা বাড়বে। তাও পাহাড়ে কি জনসংখ্যা বাড়বে? স্বাভাবিকভাবে বাড়বে না, কারণ উন্নত জীবন নাই সেখানে, জনসংখ্যা বাড়বে না। মানুষ জন্ম দিতেই চাইবে না, বলবে যে আমি এত কষ্ট করে বেঁচে থাকতে পারতেছি না, তো আমার পরবর্তী সন্তান যদি জন্ম দিই, তাহলে তাকে কিভাবে মানুষ করব, তাকে কিভাবে আমি এই পরিবেশে সার্ভাইভ করাবো। তাহলে দেখো জনসংখ্যা কোথায় বেশি হয়? যেখানে মানুষ বসবাসের জন্য বেশি উপযোগী। মরুভূমিতে গিয়ে তো আর মানুষ সন্তান জন্ম দিবে না। তো পৃথিবীতে দেখো, পৃথিবীতে বেশিরভাগ মানুষ বসবাস করে ইউরোপ এবং এশিয়ায়। কেন আফ্রিকায় নয়, কেন তোমার আমেরিকায় নয়? কারণ ইউরোপ এবং এশিয়া হচ্ছে মানুষের বসতির জন্য সবচেয়ে উপযোগী এলাকা। তার মধ্যেও কিন্তু ভাগ আছে, এশিয়ার সব জায়গায় নয়, দক্ষিণ মধ্য এবং পশ্চিম এশিয়ার মধ্যেই বেশি। ইউরোপের মধ্যে মোটামুটি উত্তর ইউরোপের ছাড়া এই যে তোমার দক্ষিণ দিকের এবং হচ্ছে পূর্ব দিকের এই এলাকার মধ্যেই বেশি মানুষ বসবাস করে। তাহলে সব এলাকায় মানুষ কিন্তু বসবাস করে না। তাহলে ভৌগোলিক কারণে কিছু কিছু এলাকায় জনসংখ্যা বেশি, কিছু কিছু এলাকায় জনসংখ্যা কম। তাহলে যেসব এলাকায় খাদ্য এবং জীবন ধারণ সহজ, সেই সব এলাকায় জনসংখ্যার ঘনত্ব বেশি হয়, এবং যেসব এলাকায় যে তোমার খাদ্যের পর্যাপ্ততা নাই, সেই সব এলাকায় জনসংখ্যা বেশি হয় না। তাহলে কোন এলাকায় জনসংখ্যা বেশি হয় সেটা পরীক্ষায় যদি আসে, এটাই লিখবা, নাতিশীত উষ্ণ অঞ্চলে লোকবসতি ঘন হয়, ফলে গড়ে ওঠে সভ্যতা। মনে থাকবে? এক। প্রিয়া জাহান প্রিয়ানি, আমি ব্লক করে দিচ্ছি তোমাকে। প্রিয়া জাহান প্রিয়ানি আমি ব্যান করে দিলাম। হ্যাঁ, এ ছাগল হয়ে গেছে, ছাগলের 3 নম্বর বাচ্চা একদম। স্নিগ্ধা রয় কুশি, আমাকে পছন্দ হওয়ার দরকার নাই। এখানে মাঝখানে আমাকে টেনে আনতেছে কেন? হাজিল মেয়ে, হ্যাঁ, সে এমনিতে আসছে বিরক্ত করার জন্য, মানে অ্যাটেনশন সিক করার জন্য, জাস্ট মানে এ একটু অ্যাটেনশন গ্র্যাব করবে সবার, যে এতগুলো মানে মানুষ এখানে আছে একসাথে ক্লাস করতেছে, ভালো লাগতেছে না, এর দিকে একটু মনোযোগী হোক। এই জন্য আমি এর কমেন্টস দিতে পড়তেছিলাম না এবং ব্লক করে দিয়েছি, আর কথা বলার দরকার নেই। এখন আসি হচ্ছে, তাহলে কোন অঞ্চলে মানুষ বসবাস বেশি করে? মনে রাখবা, জনসংখ্যা বেশি কোথায়? নাতিশীতোষ্ণ। এই জন্য দেখবা যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং হচ্ছে পার্শ্ববর্তী যে দেশগুলোতে নাতিশীতোষ্ণ ওয়েদার। নাতিশীতোষ্ণ মানে কি? না গরম না শীত। যেমন ধরো মরুভূমি অঞ্চলগুলোতে বেশি গরম, আর শীত প্রধান অঞ্চলগুলোতে শীত বেশি। ওই অঞ্চলগুলোতে মানুষ সন্তান জন্ম দিতে পারে না, এই জন্য সেখানে জনসংখ্যা বেশি নয়, নাতিশীতোষ্ণ অঞ্চলেই বেশি। আবার উষ্ণ অঞ্চলেও বেশি হয়, তবে উষ্ণ অঞ্চলের খাদ্যের পর্যাপ্ততার একটা ব্যাপার আছে, এই জন্য অনেকটা কম। অর্থনীতি নির্ভর করে ভৌগোলিক এলাকার উপর। যেমন ধরো পার্বত্য চট্টগ্রামের বেশিরভাগ মানুষের অর্থনীতি হচ্ছে কি? যে তোমার কৃষি বা জুম চাষ। কি চাষ? জুম চাষ, যেটা চাকমারা জুম চাষ বলে। তো কেন কৃষি? কারণ হচ্ছে তারা ওই এলাকায় বাস করে, তাদের ভৌগোলিক কারণে তাদের অর্থনীতি হচ্ছে তোমার কিসের উপর নির্ভরশীল? জলবায়ু, আবহাওয়া, বৃষ্টিপাত, এগুলোর উপর নির্ভর করে। তো পাহাড়ে যেহেতু তোমার চাষাবাদ করাটাই সবচেয়ে উপযোগী ব্যবসা বাণিজ্যের চেয়ে, এজন্য তারা চাষাবাদ করে। আর সমতলে, বা আমরা জানি যে সমতলে ব্যবসা বাণিজ্য হয়, কৃষি কাজ হয়, এবং হচ্ছে যেই এলাকাগুলোতে নদী আছে এবং সমুদ্রের তীরবর্তী, সেখানে মানুষেরা জেলে হিসেবে মাছ ধরে। তাহলে জেলের কাজ কোথায় বেশি? যে এলাকাগুলোতে নদী এবং সমুদ্র রয়েছে, সেখানে জেলের কাজ বেশি। ঘর বাড়ির ধরন, এটা নির্ভর করতেছে ভৌগোলিক এলাকার উপর। যেমন ধরো পার্বত্য চট্টগ্রামে বেশিরভাগ ঘর বাড়ি হচ্ছে মাছা। মাছা মানে হচ্ছে কি? যে তোমার পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে, তারা মাছ আর ঘরের উপর বসবাস করে। মানে এই যে পাহাড়ের ঢালুর মধ্যে তারা হচ্ছে কুটি দিয়ে
ঘরটা হচ্ছে 2 তলা বা 3 তলা করে তারা হচ্ছে ঘরগুলো উপরে করে তৈরি করে, এটাকে বলে মাছা ঘর। তাহলে আমরা আমাদের পার্বত্য চট্টগ্রামে মাছার ঘর দেখি কি কারণে? ভৌগোলিক কারণে। ঘরবাড়ির ধরন কিসের উপর নির্ভর করে? ভৌগোলিক এলাকার উপর। যেমন ধরো ইউরোপীয় ঘরবাড়িগুলো এক ধরনের আর আরব দেশের ঘরবাড়িগুলো এক ধরনের। তাহলে ভৌগোলিক কারণে ঘরবাড়ির ধরনগুলো আলাদা আলাদা হয়। যেমন ধরো আমি যখন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে ভ্রমণ করলাম, তো ব্রাহ্মণবাড়িয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে কি, সেই এলাকায় ঘরবাড়িগুলো হচ্ছে অনেকটা সমতলে, তবে নিচে হচ্ছে ইটের আর উপরে হচ্ছে টিনের, মানে ছাদও টিন, সাইডেও টিন, এরকম টিনের ঘরবাড়ি। আমি চট্টগ্রামে বা কক্সবাজারে এরকম ঘরবাড়ি খুব একটা দেখি নাই। টিনের ঘরবাড়ি বেশি হচ্ছে ওই কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলে ঘরবাড়ির ধরন। এরপর আমি অন্য এলাকায় যাই নাই, যার কারণে বাকিগুলোর কথা বলতে পারতেছি না। তো এরপরে হচ্ছে পার্বত্য চট্টগ্রামে গেছি, সেখানে বললাম না মাছা ঘরগুলো আমি দেখতে পেলাম। কক্সবাজারে বেশিরভাগ ঘরই হচ্ছে তোমার সমতলে, এবং সেখানে বেশিরভাগ হচ্ছে বাঁশের বেড়া এবং নয়তো হচ্ছে ইটের, এরকম। পোশাক আশাক এটাও নির্ভর করে হচ্ছে তোমার ভৌগোলিক এলাকার উপরে। পোশাক পরিচ্ছদ যেমন হচ্ছে শীতকাল অঞ্চলে, শীত প্রধান অঞ্চলে গরম ও পশমি কাপড়ের প্রচলন, এবং গ্রীষ্ম প্রধান অঞ্চলে হালকা ও পাতলা সুতি, এগুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে ভাইয়া, ক্লাসটা কি রেকর্ড থাকবে? আমার নেট প্রবলেম হচ্ছে অনেক। আচ্ছা, রেকর্ড থাকবে তো, ফেসবুকেই থাকবে। তাহলে গরম অঞ্চলে পশমি কাপড় এবং শীত প্রধান অঞ্চলে পশমি কাপড়, এবং হচ্ছে গরম অঞ্চলে আমরা সাধারণত হালকা সুতির কাপড় পরিধান করতে দেখি। এমসিকিউতে এগুলাই আসবে। এমসিকিউতে হচ্ছে এখানে যে ব্যাখ্যাগুলো আছে এগুলাই আসবে। মানব প্রকৃতি, এখান থেকে একটা এমসিকিউ প্রায় প্রতি বছর আসে, এখান থেকে প্রায় প্রতি বছর আসে এখান থেকে। যেমন ধরো মানব প্রকৃতির দক্ষতা গঠনে ভৌগোলিক উপাদানের প্রভাব অত্যন্ত। যেমন উষ্ণ আবহাওয়ার কারণে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে মানুষের স্বভাব উগ্রতা বা সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। প্রধানত তারা খিটখিটে মেজাজের হয় এবং সেখানকার সামাজিক নিয়ম বিধানও সেই অনুপাতে গড়ে ওঠে। জীবন যুদ্ধের কাঠিন্য উষ্ণমণ্ডল ও শীত প্রধান অঞ্চলের লোকদের তাই দৈহিকভাবে শক্তিশালী ও পরিশ্রমী করে তোলে। অপরপক্ষে হান্টিংটন এর গবেষণায় প্রমাণ করেছে যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মানসিক দক্ষতা ও বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি হয়। পরীক্ষায় এটা এমসিকিউতে আসতে পারে। নামাজের সময় দিবেন, নামাজের সময় 20 মিনিট, 20 মিনিট না 15 মিনিট সময় দিচ্ছি, 15 মিনিট। তাহলে আমরা এখান থেকেই পড়বো। আচ্ছা, আমি পয়েন্টগুলো বলে দিই, এটা তোমাদের জাস্ট একটু শেষ করে দিচ্ছি। এটা থেকে পরীক্ষায় একটা এমসিকিউ আসে, প্রায় সময় আসতে দেখেছি আমি। এরপরে বিবাহ ও পরিবারের জীবন, এটাও নির্ভর করতেছে। যেমন ধরো কয়টা বিয়ে করবে না করবে সেটাও কিন্তু। শীত প্রধান অঞ্চলগুলোতে মানুষেরা অল্প বিয়ে করে, উষ্ণ অঞ্চলগুলোতে অল্প বয়সে বিয়ে করে। বুঝতে পারছো কিনা? শীত প্রধান অঞ্চলে কম বিয়ে করে, এবং গ্রীষ্ম অঞ্চলগুলো বা হচ্ছে যেখানে তোমার কি বেশি দেখা যায়, গরম বেশি দেখা যায়, সেখানে মানুষেরা দ্রুত সময়ে যৌনতা প্রাপ্ত হয়। যেমন ধরো আমাদের দেশে 12 থেকে 13 বছরের মধ্যেই ছেলে মেয়েরা হচ্ছে তোমার যৌনতা প্রাপ্ত হয়, সন্তান জন্ম দেওয়ার মতো। আবার অন্যদিকে হচ্ছে তোমার যে অঞ্চলগুলোতে শীত প্রধান, সেখানে দেখা যাচ্ছে 17, 18, এমন কিছু কিছু ক্ষেত্রে 20, 21 বছরেও তারা সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা অর্জন করতে পারে না। অপরাধ প্রবণতা, এটাও নির্ভর করতেছে তোমার শীত এবং গরমের উপরে। যেমন অপরাধ বিজ্ঞানী লমরেশুর মতে অপরাধের কারণ খুঁজতে গিয়ে তিনি ভৌগোলিক কারণকেই দায়ী করেছেন। বাংলাদেশের অপরাধ বিজ্ঞানী আবুল হাসান বলেছেন, জুন থেকে এই সময়ের মধ্যে মানুষের অপরাধ প্রবণতা বাড়ে, কারণ ভৌগোলিক কারণে। জুন থেকে ডিসেম্বর এই সময়টা হচ্ছে তোমার শীত এবং বৃষ্টি। বাংলাদেশের মধ্যে শীতকাল এবং বৃষ্টিকাল বা হচ্ছে তোমার বর্ষাকালে বেশি চুরির ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেছেন। তিনি একজন অপরাধ বিজ্ঞানী আবুল হাসনা। এরপরে আরো আছে সাহিত্য, এগুলো সব আমরা এর নেক্সট ক্লাসে এসে আমরা, অর্থাৎ নামাজের পরে এসে আমরা হচ্ছে সমাজ জীবনের বংশগতি পড়বো। তার মধ্যে আরেকটা আমাদের একটু পড়তে হবে, তার মধ্যে একটা হচ্ছে কি যে তোমার এই যে রাজনৈতিক, এটা একটু মনে রাখবা। রাজনৈতিক ক্ষেত্রে মন্টেস্কুর মতে, এটা মন্টেস্কু হবে, হ্যাঁ, এটা মন্টেস্কুর মতে, যারা ক্লাস করবে না এটা মন্টেফুই পড়বে তারা। মন্টেস্কুর মতে যে তোমার জলবায়ু স্বাধীনতার অনুকূলে, অপরপক্ষে উষ্ণ জলবায়ু দাসত্ব এবং স্বৈরাচার শাসনের অনুকূলে। তাহলে কোন জলবায়ু দাসত্ব ও স্বৈরাচারের অনুকূলে? উষ্ণ। আর শীত, এই জন্য দেখবা যে ইউরোপের দেশগুলোতে গণতন্ত্র চর্চা হয় বেশি। আর শুধু বাঁশ দিয়ে কি বাড়ি বানানো সম্ভব? সম্ভব, বাঁশ দিয়ে বাড়ি বানানো সম্ভব। ভাই কি কখনো খাগড়াছড়ি এসেছেন? হ্যাঁ, আমি গেছি। আমি আর্মিদের সাথে খাগড়াছড়িতে ট্রেনিং এ গেছিলাম, এবং আমি পার্বত্য চট্টগ্রামে 3টা জেলাতেই গেছি আলহামদুলিল্লাহ। বান্দরবনেও গেছি, রাঙ্গামাটিতেও গেছি। আচ্ছা, এখানে যে বিষয়টা বললাম সেটা হচ্ছে কি, মন্টেস্কু শীতল জলবায়ু স্বাধীনতার অনুকূলে বলছে, ওদিকে উষ্ণ জলবায়ুকে বলছে কি স্বৈরাচার। এটা পরীক্ষা এমসিকিউতে আসতে পারে।
এমসিকিউতে অনুকূলে। তাই দেখা যায় ইউরোপীয় শীতপ্রধান দেশগুলো স্বাধীন ও গণতান্ত্রিক সরকার, আর মধ্য এশিয়া বা এই এশীয় দেশগুলোর মধ্যে স্বৈরাচারী প্রবণতা। হাসুয়া বা এমনি এমনি স্বৈরাচার হয় নাই, তিনি মেইনলি হয়েছে হচ্ছে জলবায়ুগত কারণে, তাহলে ভৌগোলিক কারণেই হয়েছে। আর বাকিগুলো তোমরা পড়বা, আমি নেক্সট টপিকে এসে আমি তোমাদেরকে বংশগতির প্রভাব পড়াবো। তাহলে আমরা আজকে এইটুকু পর্যন্ত পড়লাম। মাঝখানে 15 মিনিট তোমাদেরকে কিসের বিরতি? 15 মিনিটস, কম সময় না, 15 মিনিট হচ্ছে আমরা নামাজের বিরতি। নামাজের পর আমরা 30-এ আবার ফিরবো, 30 না 35-এ, 8টা কততে, 8টা না, হ্যাঁ 8:30টায় ফিরবো। আহ 35-এ না, এটা তো 30 দিয়ে পেলাম, 35-এ ফিরবো। হ্যাঁ
সাজ্জাদ এই পেজের লাইভটা একটু শেয়ার করে দাও গ্রুপে আবার। তো আমরা আবারও চলে আসলাম, একটা ব্রেক নিলাম এবং যারা নামাজ পড়েছে পড়ে নিয়েছে। আমরা আবারও শুরু করে দিই, কেমন? তোমরা আশা করি ইতিমধ্যেই লিংক পেয়ে গেছো যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো। শুনতে পাচ্ছ আমাকে? ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ শিফাত স্যার আবারও আইয়া পড়ছি। হ্যাঁ, ফরিদপুর আর ব্রাহ্মণবাড়িয়া ভাই একই কোয়ালিটির দুই জেলা মানুষ। আচ্ছা ঠিক আছে। শামীম ওসমান ইদার স্যারে প্রশংসা করছে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার। ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা খুবই ভালো। তো হইলো কিছু, এটা লাগাইতে পারতেছি না। আচ্ছা, আমরা আবারও চলে আসলাম, যেহেতু আমরা শুরু করে দিই, কেমন? ভাইয়া সাউন্ডটা ঠিক করেন। এখন কি ঠিক হয় নাই? সাউন্ড কি ঠিক নাই? আচ্ছা, আমরা আবারও চলে আসলাম, যেহেতু আমরা শুরু করে দিই, কেমন? ভাইয়া সাউন্ডটা ঠিক করেন। এখন কি ঠিক হয় নাই সাউন্ড? আচ্ছা, আমি সাউন্ডটা আবার একটু। আচ্ছা, আমরা আবারও চলে আসলাম, যেহেতু আমরা শুরু করে দিই, কেমন?
আচ্ছা আমি সাউন্ডটা বের এখন ঠিক আছে? এখন ফাইন? এখন ঠিক আছে কিনা? ওকে, ওয়ালাইকুম আসসালাম সাদিয়া, আমরা আবারও চলে আসলাম। তাহলে ভাইয়া পিডিএফ লিংকটা দিয়েন। সাদিয়া আক্তার মিম পিডিএফ লিংক অবশ্যই দিব। এখন ঠিক আছে? ওকে, এখন ঠিক আছে। আচ্ছা এখন ঠিক আছে। ভাইয়া এমসিকিউ ক্লাস দিবেন কখন? মাহি হাসান বিকাশ, এমসিকিউ ক্লাসের রহস্যটা আমি তোমাদেরকে একটু বলি। এমসিকিউ ক্লাস কারা নেয়? যারা হচ্ছে টপিকগুলো ভালো করে বোঝানোর মতো, মানে যাদের ক্যাপাবিলিটি নাই। এক কথায় তোমরা অনলাইনে যারা পড়াচ্ছে তাদের সবাইকে টিচার মনে করার দরকার নাই। বিশ্বাস করো আর না করো, অনলাইনে যারা এমসিকিউ পড়ায় এর বেশিরভাগই হচ্ছে সদ্য ইন্টার শেষ করা অনার্স ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের শিক্ষার্থী যারা আছে তারাই। কেন এমসিকিউ পড়ায়? কারণ সে তো তথ্যগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাইতে পারবে না, কোন জায়গা থেকে এমসিকিউ হয় না হয় সেটা তো সে জানে না। এই জন্য সে এমসিকিউ একটা নিয়ে ফুলাফানদেরকে বলে যে এখান থেকেই আসবে। আমরা তো এমসিকিউ পড়াই না, এমসিকিউ দিয়ে দেই। এমসিকিউ পড়ানোর জিনিস না, টপিকটা ভালো করে বোঝানোটাই হচ্ছে এখানে মেইন কথা। বুঝতে পারছো তো? ওই জন্যই আমি তোমাদেরকে এমসিকিউ পড়াই না, আমরা পড়াই না, কেউই পড়াই না সহজে। আমরা এমসিকিউ তখন পড়াই যখন এমসিকিউ পড়ানো দরকার হয়। এখন এমসিকিউ পড়ানোর দরকার আছে বলে আমার মনে হয় না, যার কারণে আমি এমসিকিউ পড়াচ্ছি না, টপিকটা বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। আমরা অলরেডি একটা টপিক পড়ছি, সেটা হচ্ছে কি যে সমাজ জীবনে ভৌগোলিক পরিবেশের প্রভাব। ওকে ভাই, আচ্ছা ক্লাসের রুটিনটা দেন প্লিজ। ক্লাসের রুটিন বলতে আমি যেদিন ক্লাস নেই সেদিন হচ্ছে জানিয়ে দিই, ঠিক আছে? তো এমসিকিউ সিকিউ ঠিক আছে। সিকিউ কোন জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসছে? সিকিউ কেন পড়ায় না তারা? এমসিকিউ এত পড়ায়, সিকিউ কেন পড়ায় না? কারণ সিকিউ প্রশ্ন কোন জায়গা থেকে হইছে এটা অনেকেই জানে না। তো তারা জাস্ট হচ্ছে ওই যে বললাম স্লাইড ওপেন করে জাস্ট হচ্ছে এমসিকিউ পড়াচ্ছে। তোমরা কমেন্ট করতেই আসো, কমেন্টের বন্যা হয়ে গেছে, ভিউর বন্যা হয়ে গেছে। আমার কমেন্ট ভিউর দরকার নাই, আমার দরকার হচ্ছে তুমি এখানে 55 জন শিক্ষার্থী আছো, 55 জন শিক্ষার্থী যদি আমার উপকৃত হয় তাহলে আমার স্যাটিসফ্যাকশন। আমার এখানে কমেন্টের স্যাটিসফ্যাকশন এবং তোমার ভিউর স্যাটিসফ্যাকশনের কোনো ব্যাপার নাই। আর আমি কেন শেয়ার করতে বলি? কারণ হচ্ছে তোমার ভিউ শেয়ার করতে বলি এই জন্যই, যাদের নতুন শিক্ষার্থী যারা আগ্রহী জানতে চায় তাহলে তারাই মূলত যে তোমার কি যুক্ত হতে পারবে, ঠিক আছে? প্রতিদিন পড়ান নাকি ভাইয়া? না, পরীক্ষা তো তোমাদের, প্রতিদিন কিভাবে পড়াবো? পরীক্ষার সময় হচ্ছে আমরা পড়াচ্ছি। তাহলে ভৌগোলিক পরিবেশটা বলছি, এবার আসি হচ্ছে আমরা ডিরেক্ট হচ্ছে বংশগতি বা জৈবিক বিষয়ে চলে যাই। বংশগতি বা জৈবিকের থেকে কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন হয় সেটা আমি বলবো। তবে বেশিরভাগ সিকিউ প্রশ্ন হবে এই জায়গায়। কোন জায়গাতে? বেশিরভাগ সিকিউ প্রশ্ন হবে তোমাদের এই বংশগতি থেকে। বুঝতে পারছো? কি থেকে? বংশগতি থেকে। এই যে বংশগতি, সরি ভৌগোলিক থেকে। বেশিরভাগ সিকিউ প্রশ্ন হয় কোনটা থেকে? ভৌগোলিক উপাদান থেকে প্রায় প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। যেমন একটা উদ্দীপক আমি তোমাদেরকে একটা বানাই দেখাই, যে একটা উদ্দীপক হচ্ছে কিরকম, যে তোমার অং মা সিং, হ্যাঁ আমি অং মারমা দিলাম, হ্যাঁ অং মারমা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তাহলে অং মারমা কোথায় বাস করে? পার্বত্য চট্টগ্রামে বসবাস করে। তাহলে এখানে উল্লেখ করছে কি যে তার খাদ্যাভ্যাস কি, তার খাদ্যাভ্যাস, তারপরে হচ্ছে তার পোশাক, তারপরে হচ্ছে তার ঘরবাড়ি, তার অর্থনীতি, হ্যাঁ, তারপরে হচ্ছে তার জীবনযাপন, রাস্তাঘাট, জীবনযাপন এবং কি রাস্তাঘাট, এগুলো সব কাদের থেকে ভিন্ন? যে তোমার চট্টগ্রাম শহরে বাস করা
চট্টগ্রাম শহরে বাস করা সাজ্জাদের চেয়ে ভিন্ন। তাহলে দেখো পার্বত্য চট্টগ্রামে অং বাস করে, তাহলে পার্বত্য চট্টগ্রাম এটা একটা ভৌগোলিক এলাকা, তাহলে তার পোশাক আশাক, তারপরে হচ্ছে তার ঘরবাড়ি, তার খাদ্যাভ্যাস, তার অর্থনীতি, তার জীবনযাত্রা, তার রাস্তাঘাট সবকিছুই সাজ্জাদের থেকে আলাদা। কেন আলাদা? কারণ ভৌগোলিক কারণে আলাদা। আবার গ নম্বর প্রশ্ন বলবে যে উদ্দীপকে উল্লিখিত যে অং এর সমাজের উপর কোন উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়। তাহলে উদ্দীপকে উল্লিখিত অং এর সমাজের উপর কোন উপাদানের প্রভাব লক্ষ্য করা যায়। হ্যাঁ, তো এই জিনিসটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? একটা 1 মিনিটের একটা কল আসছে, এটা একটু আমি রিসিভ করি। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কেন আছেন? আছে তো, আজ একটু ফ্রি হয়ে দিয়ে পড়ি ভাই, একটু ক্লাস আছে তো ফ্রি হয়ে রে বাইর করে দিয়ে না ভাই, দেরি হবে নাকি? আচ্ছা, তাহলে বুঝতে পারছো যে বিষয়টা। তাহলে এখানে একটা কিছু বিষয় আমি তোমাদেরকে আরেকটু বলি। তো ভৌগোলিক কারণে আমাদের খাদ্যাভ্যাস ভৌগোলিক কারণে কি হয়? ভিন্ন হয়। তাহলে আমাদের খাদ্য থেকে শুরু করে আমাদের বাসস্থান, তাহলে আমাদের বাসস্থান, খাদ্য, এরপরে আমাদের পোশাক, আমাদের ঘর বাড়ি, এগুলো কি জন্য ভিন্ন হয়? তোমরা আবার বলতে পারো যে বাসস্থান, খাদ্য এগুলো ভিন্ন কেন? খাদ্য বলতে যে ধরো যারা মরুভূমিতে বসবাস করে, ওই যে তোমরা সান্ডা, হ্যাঁ, সান্ডা কোথাকার খাবার বলো তো? সান্ডা মরুভূমির খাবার না? সান্ডা কোথাকার খাবার? মরুভূমির খাবার। তো কেন তারা যারা সান্ডা খাচ্ছে, তারা তো মরুভূমিতেই পাচ্ছে বলে খাচ্ছে, না পেলে কোথায় খাবে? বুঝতে পারছো কিনা? তো এই জন্য তাহলে যেটা বললাম যে এই যে প্রশ্নটা আমি তোমাদের বললাম মাত্র, তাহলে ঘরবাড়ি, বাসস্থান, পোশাক আশাক, ইভেন যানবাহন। তাহলে কিছু কিছু এলাকায় যানবাহন দেখবে যেমন ধর হচ্ছে নদ নদী যেখানে বেশি আছে সেখানে নৌকা একটা জনপ্রিয় যানবাহন, বা যে আমরা যেটাকে বলি বুট। হ্যাঁ, তো নৌকা বা হচ্ছে তোমার নৌকা জাতীয় যে যানবাহন গুলো আছে সেগুলো হচ্ছে ওই এলাকায় ভৌগোলিক কারণে নৌকা। আর যেসব এলাকায় যে তোমার মরুভূমি এলাকা, সেখানে উটের ব্যবহার বেশি, সেখানে তোমার ঘোড়ার ব্যবহার বেশি। তাহলে এই যে দেখো যানবাহনের ক্ষেত্রে উট এবং ঘোড়ার ব্যবহার হচ্ছে মরুভূমি অঞ্চলে। তাহলে যেটা বললাম খাদ্যাভ্যাস, ভাইয়া সকাল বোর্ডের 16 থেকে 23 এমসিকিউ গুলো বলে গিয়ে কমন পাবে, প্লিজ ভাই একটু জানান। হ্যাঁ, অবশ্যই কমন পাবে। ওকে, তাহলে এই যে বললাম, তাহলে এগুলো ঘর বাড়ি থেকে পোশাক আশাক, মানুষের প্রকৃতি, এগুলো অনেকটা নির্ভর করে। যে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা, দেখো এখানে স্পষ্টভাবে উল্লেখ করছে যে ভৌগোলিক পরিবেশে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা সভ্যতা প্রশাসনের উপর গভীর প্রভাব বিস্তার করে। ইউফ্রেটিস, গঙ্গা, নদ নদী, হিয়াং, শাইং, তোমার প্রভৃতি বড় বড় নদী সমূহের পাশে বৃহৎ সভ্যতা সমূহ গড়ে উঠেছে। এবং এটা ইয়াং সিকিয়াং হবে, ইয়াং সিকিয়াং। হ্যাঁ, সিকিয়াং, এটা ইয়াং সিকিয়াং, এটা চায়না। তো তোমার পর্বত সংকুল পরিবেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধুর। অপরদিকে নদী বেষ্টিত বাংলাদেশে বর্ষাকালে নৌযানের সহজেই ভ্রমণ করা যায়। তাহলে বাংলাদেশের নৌযানের ব্যবহারটা যানবাহন, এটা ভৌগোলিক উপাদান। তো ভৌগোলিক পরিবেশের প্রভাব এভাবেই হচ্ছে বেশি। বংশগতির বিষয়ে যাই। বংশগতি মানে বুঝছো তো, আমরা যে মানুষ, আমাদের যে বংশ পরম্পরায় যে বৈশিষ্ট্যগুলো অন্যদের মধ্যে সঞ্চারিত হয়, মানে আমাদের প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়, সেই বিষয়টাই হচ্ছে বংশগতি। তাহলে বংশ পরম্পরায় পরবর্তী প্রজন্মের উপর পূর্ববর্তী প্রজন্মের যে বৈশিষ্ট্যগুলো সঞ্চারিত হয়, এটাই হচ্ছে বংশগতি। এই বংশগতির বিষয়ে আমাদের সমাজের প্রভাব বিস্তারকারী উপাদানের মধ্যে বংশগতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। বংশগতির ফলে কি হয়, আমরা সমাজের মধ্যে কি কি প্রভাব পড়ে সেটা দেখো। আমাদের পূর্ববর্তী মা বাবার বুদ্ধিমত্তা মেজাজের উপর আমাদের পরবর্তী বুদ্ধিমত্তা মেজাজের উপর অনেকটা নির্ভর করে। তাহলে মা বাবার মেজাজের উপর সন্তানদের মেজাজ নির্ভর করে। এরিস্টটল বলছে কি যে বুদ্ধিমত্তা ও মেজাজ এটা মা বাবার উপর অনেকটাই নির্ভরশীল। এই জন্য তিনি মনে করেন যে জন্মগতভাবে কেউ দাস, কেউ বা কি মনিব, মানে কেউ মালিক, কেউ দাস, এটা বলছে। সমাজবিজ্ঞান সরুকিন বলছে যে নিম্ন শ্রেণীর লোকেরা সন্তানদের উচ্চ শ্রেণীর লোকেদের সন্তানদের বুদ্ধিমত্তা অনেক বেশি। মানব আচরণ, আমাদের আচরণ এবং রুচিবোধ এগুলো নির্ভর করতেছে আমাদের মা বাবার উপরে, মানে আমাদের বংশগতির উপরে।
তাহলে আমাদের আচরণ এবং রুচিবোধ এগুলো আমাদের সমাজ জীবনকে প্রভাবিত করে। সামাজিক অবস্থানে আমাদের সমাজের মধ্যে যে বংশগতি সেটা সামাজিক অবস্থানকে নির্ণয় করে। যেমন ধনীর সন্তানরা ধনী হিসেবে পরিচিত পায়, গরিবের সন্তানরা অনেক সময় গরিবের মতোই পরিচিতি লাভ করে। সামাজিক মর্যাদা, আমরা জানি মর্যাদা দুই ধরনের। একটা মর্যাদা হচ্ছে অর্জিত, যেটা আমরা নিজেরাই অর্জন করি, আর একটা হচ্ছে আরোপিত। তো আরোপিত মর্যাদাটা আমরা বংশগতি, বংশ পরম্পরায় পাই। যেমন ধরো আমার বাবা যদি জমিদার হয়ে থাকে তাহলে আমি জমিদারের সন্তান, এটা আমি জন্মের সাথে সাথে আমি জমিদারের সন্তান, এটা আমরা মর্যাদা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে আরোপিত। তো আমাদের জিনোম সিকোয়েন্সের কারণেই, হ্যাঁ, আমাদের জিনোম সিকোয়েন্সের কারণে আমরা বংশ পরম্পরায় এই সামাজিক মর্যাদা এবং আমাদের বুদ্ধিমত্তা, মেজাজ এবং আরো অন্যান্য বিষয়গুলো প্রবাহিত হয়। এবং এরপরে উত্তরাধিকার প্রাপ্তিতে বংশগতি, উত্তরাধিকার সূত্রে আমরা সম্পত্তি পাই হচ্ছে উত্তরাধিকার সূত্রে বংশগতি। অসমতা ও সহজাত প্রবৃত্তি, সহজাত প্রবৃত্তি মানে কি? যেমন আমাদের যে মন মেজাজ, আমাদের যে দৈনন্দিন প্রবণতা, মেধা, প্রতিভা, এগুলোও আমরা কিন্তু বংশগতির মাধ্যমে পাই। আমার মা বাবা কতটুকু মেধাবী এটার উপর নির্ভর করতেছে আমার পরবর্তী প্রজন্ম, আমার সন্তানরা কতটুকু মেধাবী হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসে, যেমন অনেকের পরিশ্রমের কারণে, অনেকের চেষ্টার কারণে অনেকের অনেক কিছু গেইন করতে পারে। সাংস্কৃতিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাবটার আলোচনা করার আগে আমাদের সংস্কৃতি সম্পর্কে একটু আলোচনা করতে হবে। সংস্কৃতি বলতে আমরা দুই ধরনের সংস্কৃতি পাই। আমি তোমাদেরকে এমসিকিউ দিব তো বাবু, তোমরা এরকম করলে কেমন হবে? সংস্কৃতি দুই ধরনের, একটা বস্তুগত আর একটা কি অবস্তুগত। আগে ক্লাসগুলো করো, এগুলো পড়লেই এমসিকিউ বেশিরভাগ ক্লিয়ার হয়ে যাবে। বিষয়বস্তু না পড়ে যদি এমসিকিউ পড়ে পরীক্ষার হলে যাও, এমসিকিউটা ঘুরাই দিলেই তো প্রশ্ন পারবে না তুমি। তো বস্তুগত আর একটা কি অবস্তুগত। আচ্ছা, এখন একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি, অবস্তুগত মানে আমরা যা করি তাই আমাদের সংস্কৃতিটা, আমরা চতুর্থ অধ্যায়ে পড়ছি। তো বস্তুগত সংস্কৃতিও আমাদেরকে প্রভাবিত করে সমাজ জীবনে, অবস্তুগত সংস্কৃতিও আমাদেরকে প্রভাবিত করে। যেমন বস্তুগত সংস্কৃতির মধ্যে আমাদের আদর্শ, আদর্শ যদি ভালো হয় তাহলে আমরা সমাজের মধ্যে ভালো কাজ করব, আদর্শ খারাপ হলে খারাপ কাজ করব। অবস্তুগত সংস্কৃতির মধ্যে রয়েছে আমাদের ধর্ম, আমাদের বিশ্বাস, এগুলো যদি ভালো হয় তাহলে আমরা ভালো কাজ করব, খারাপ হলে খারাপ দিকে। বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতির ক্ষেত্রে এখানে যে মানে যে আলোচনাটা দেওয়া হয়েছে, আমরা জানি কালচার শব্দটি কুলারি শব্দ থেকে আসছে, এগুলো আমরা প্রথম চতুর্থ অধ্যায়ে গতকালকে আমরা পড়েছি। তো এই বিষয়ে টেইলরের একটা সংজ্ঞা আছে। টেইলর যে কথাটা বলছে আর কি, কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল, এই যে এই জায়গায় বলছে যে তোমার, যদিও বা টেইলরের সংজ্ঞাটা এখানে আরেকটা জায়গায়, এখানে একটু উপরে মনে হয়। আচ্ছা, এখানে উল্লেখ করে না, আমরা চতুর্থ অধ্যায়ে টেইলরের সংজ্ঞাটা পড়ছিলাম। হ্যাঁ, তো কালচারটা, এই যে টেইলরের সংজ্ঞাটা প্রিমিটিভ সোসাইটির কালচারের মধ্যে এটা বলছে। তো সংস্কৃতি তাহলে দুই ধরনের, একটা বস্তুগত আর একটা হচ্ছে অবস্তুগত। তাহলে সাংস্কৃতিক উপাদান দুই ধরনের, বস্তুগত উপাদান আর একটা অবস্তুগত। অবস্তুগত উপাদান মানে যেটা দেখা যায়, ধরা যায় গত ক্লাসে বলছি আমি, তোমরা যারা পড়ছো তোমরা পারবা, হ্যাঁ তোমরা পড়ছো তোমরা পারবা না, সরি, তোমরা যারা পড়ছো তারা পারবে, যারা পড়োনি তারা পারবে না। বস্তুগত মানে যেটা দেখা যায়, ধরা যায়, শোয়া যায়, যেমন ধরো বিভিন্ন জমি, কলকারখানা, যন্ত্রপাতি, হাতিয়ার, মানুষ, এগুলা। আর অবস্তুগত মানে হচ্ছে দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না। যেমন ধরো আমরা এখানে স্পষ্টভাবে উল্লেখ করছে, একটু খেয়াল করো, প্রতীক, সিম্বল। কি সিম্বল? এই যে ধরো আগে মানে এটা থামস আপ, এটা এখন লাইক। হ্যাঁ, থামস আপ মানে হচ্ছে ধরো তুমি ভালো করছো, দেন আমি থামস আপ, হ্যাঁ তোমাকে আমি লাইক দিচ্ছি, এটা ভালো ভালো বোঝানোর জন্য। একসময় এটা দিয়ে বহু গালাগালি চলত, যে কেউ যদি কথা না শোনে তাহলে এটা দিয়ে দিত, কেউ যদি কারো মন্তব্য ভালো না লাগলে এটা দিয়ে দিত, এরকম ব্যাপার ছিল, যে খেপানো, কাউকে খেপানোর জন্য এটা ব্যবহার হতো। সিম্বল, এটা দিয়ে কিছু একটা মিন করতেছে, এটা আমার আঙ্গুল না, এটা হচ্ছে একটা সিম্বল যেটা দিয়ে একটা মিন করতেছে যে না এটা লাইক হয়েছে। তাহলে এরপর হচ্ছে কি ভাষা, আমরা দেখতে পাই না, ধরতে পারি না, শুইতে পারি না। আদর্শ, মূল্যবোধ, লোকরীতি, অবশ্যই পালনীয় লোকরীতি এবং আইন, অনুশাসন, কাব্য, সাহিত্য, এগুলো সবকিছুই অবস্তুগত। এগুলো আমাদের সমাজ জীবনকে প্রভাবিত করে। রহিম আহমেদ, শেফুদা ছোট ভাই, হ্যালো গরিবরা বলে, সে একদম আসছে ধনী লোক। এখানে কার্ল মার্কস, দেখো কার্ল মার্কস যে সমাজ বিবর্তন উৎপাদন পদ্ধতির উপর ভিত্তি করে সমাজকে 5 ভাগে ভাগ করছে, আমরা বলছিলাম গত ক্লাসে, এটা চতুর্থ অধ্যায়ে আছে, এই জন্য চতুর্থ অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো উৎপাদন পদ্ধতির ক্ষেত্রে আমরা এই 4 ধরনের, মানে আমাদের দৈনন্দিন জীবনে এই 4 ধরনের প্রযুক্তি ব্যবহার, 5 ধরনের প্রযুক্তির ব্যবহার করে থাকি। এই 5 ধরনের প্রযুক্তি, এগুলো কি বস্তুগত না অবস্তুগত? বলতো, এগুলো কি বস্তুগত নাকি অবস্তুগত? কোনটা বলতো, এগুলো কি বস্তুগত না অবস্তুগত?
যদি এগুলো আবিষ্কার না হতো আমার সমাজ জীবন কেমন হতো? যদি এগুলো আবিষ্কার না হতো তাহলে আমার সমাজ জীবন কেমন হতো বলো তো? যদি এই কৃষি প্রযুক্তি আবিষ্কার না হতো অনেক মানুষ না খেয়ে মারা যেত, শিল্প প্রযুক্তি না হতো অনেক মানুষ, তার মানে কি এগুলোর একটা সমাজের উপর প্রভাব আছে। এটা কি বস্তুগত না অবস্তুগত, কোনটা হবে বলো, তোমরাই বলো। রহিম না হেসে বলো, বস্তুগত না অবস্তুগত? আরেকজন আসছে ইংরেজি মানে অবজেক্টিভ, বস্তুগত বলো অবস্তুগত বলো, এখানে অবজেক্টিভ বলে কিছু নাই, অবজেক্টিভ বলে কিছু নাই, এখানে আছে হচ্ছে হয় বস্তুগত না অবস্তুগত, নন মেটেরিয়াল নন মেটেরিয়াল, অর্থাৎ মেটেরিয়াল কালচার নন আনমেটেরিয়াল কালচার, অর্থাৎ মেটেরিয়াল কালচার এবং নন মেটেরিয়াল কালচার। বস্তুগত, ভেরি গুড। বস্তুগত কেন? কারণ কৃষি প্রযুক্তি, শিল্প প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি, নির্মাণ প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনটাকে পাল্টে দিয়েছে। তাহলে সমাজ জীবনে এই যে কৃষি প্রযুক্তি আমাদের জীবনটাকে সহজতর করেছে, কৃষি প্রযুক্তি আমাদের জীবনের মানে আমরা এখন যেটা চাচ্ছি সেটাই পাচ্ছি। হ্যাঁ, বাজারে গিয়ে দেখবা যে বিশাল বড় বড় সাইজের আম। হ্যাঁ, আমি আগে ছোটবেলায় ছোট ছোট আম দেখতাম, কিন্তু এখন তো ছোট আমই নাই। তো এরকম একটা পরিস্থিতি। তো একইভাবে তোমরা দেখবা যে পেয়ারা অনেক বড় সাইজ, এগুলো কৃষি প্রযুক্তির কারণে সম্ভব হয়েছে। তাহলে আমার সমাজ জীবনকে সহজ করতেছে কিনা? অবশ্যই করতেছে। শিল্প প্রযুক্তি সহজ করতেছে আমার জীবনকে, স্বাস্থ্য প্রযুক্তি রিডিং করবা, পড়লেই বুঝতে পারবা, নির্মাণ প্রযুক্তি আমার জীবনকে, আধুনিক জীবন, যোগাযোগ প্রযুক্তি আমার জীবনকে সহজ করেছে। এই যে ফেসবুকে তোমরা এখন ইমেল, ইন্টারনেট, মোবাইল ফোন, এগুলো আমাদের জীবনকে সহজ করে ফেলেছে। তাহলে পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে। কিভাবে প্রশ্ন আসবে দেখো, একটা এরকম গড় দিবে ছক, ধরো এখানে কৃষি প্রযুক্তি দিল, এখানে দিল হচ্ছে শিল্প প্রযুক্তি, স্বাস্থ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি। আমি এখানে 4টা লিখলাম আর কি। হ্যাঁ, দিল। এরপরে এই পাশে দিল যে ধরো এটা ছক 1, এটা কি ছক 1, এটা হচ্ছে ছক 2, ছক 2 কল দেখি আবার। ছক 2, ছক 2 এর মধ্যে কি বলছে দেখো, কাব্য, সাহিত্য, সংকেত, ধর্ম, বিশ্বাস। বলো কোন ভাষাটা কি, কোনটা কি হবে, কোনটা কি হবে বলো, কোনটা কি হবে? এই কালকে সব জায়গায় বন্ধ, বন্ধ দিয়ে দাও, কালকে বন্ধ, কালকে তো সব জায়গায় বন্ধ। আচ্ছা এখানে দেখো, এটা তাহলে কি, এটা কি অবস্তুগত নাকি বস্তুগত, কোনটা অবস্তু না বস্তু? তাহলে বলবে যে প্রশ্নে বলবে কি যে ছক 1-এর মানে ছক 1-এর প্রভাব ব্যাখ্যা করো, সমাজ জীবনে ছক 1-এর প্রভাব ব্যাখ্যা করো, এটা বলবে। এরপরে ছক 2, এই যে ঘ, 2-এর সাথে 1-এর যদি সমন্বয় ঘটে তাহলে সমাজের মধ্যে কি ধরনের পরিবর্তন আসবে, ইতিবাচক না নেতিবাচক, এই ব্যাখ্যাগুলো করতে হবে। কথা বুঝতে পারছো? বস্তুগত অবস্তুগত। তাহলে এইভাবেই হচ্ছে মূলত পরীক্ষায় আসবে, মানে ছক 1-এর প্রভাব, ছক 2-এর প্রভাব, অথবা দুইটার মধ্যে মিশ্র প্রভাব আলোচনা করতে বলবে। সামাজিক গোষ্ঠীর প্রভাব, যেমন ধরো এই যে পরিবারের প্রভাব, আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই যে জন্মের পর থেকে আমরা মৃত্যুবরণ করি পরিবারে, আমরা পরিবার থেকেই তো শিখি, পরিবারের পরিবেশ, পরিবারের পরিস্থিতি, আত্মীয় স্বজন, হ্যাঁ, খেলার মাঠের বন্ধুদের থেকেই তো আমরা সব ধরনের কর্ম, কুকর্ম, অপকর্ম শিখি নাকি? হ্যাঁ, তাদের থেকে মিথ্যা বলা থেকে শুরু করে, তাদের থেকে নেতৃত্বের গুণাবলী, এগুলো আমরা শিখে থাকি। এই বিষয়গুলো গেল। আরটা হচ্ছে কি শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব। শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব কি, শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রভাব রয়েছে সেই প্রভাবটা আমরা বাস্তব জীবনে আমরা শিখে থাকি, শিক্ষা প্রতিষ্ঠানের একটা প্রভাব রয়েছে। এরপর আরেকটা হচ্ছে কি যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব কি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা তোমার কিসের শিক্ষা লাভ করি, আমরা হচ্ছে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ, দায়িত্ববোধ, এরপর হচ্ছে তোমার ইত্যাদি গুণাবলীর, হ্যাঁ,
আমরা শিক্ষা লাভ করে থাকি। তাহলে এই শিক্ষা প্রতিষ্ঠান এখানে বলবে যে তোমার সামাজিক গোষ্ঠী, যেমন ধরো এখানে প্রশ্নে আর ধর্মীয় প্রতিষ্ঠান সংঘের প্রভাব আছে, এরপরে হচ্ছে আমাদের দলের প্রভাব, আরো কিছু সামাজিক উপাদান আছে। আমরা তাহলে এখান থেকে কিভাবে প্রশ্ন হইতে পারে সেটা আমি বলি। যেমন ধরো একটা উদ্দীপক দেওয়া থাকবে যে তোমার ক একজন পথ শিশু, সেই বেড়ে উঠেছে রাস্তাঘাটে এবং হচ্ছে তোমার সেই তার কোনো সহপাঠী নাই বা হচ্ছে তার কোনো খেলার সাথী নাই, উদ্দীপক এটা ভেবে দিল। তাহলে উদ্দীপকে খ পথ শিশুর সামাজিক কোন উপাদানটির অভাব রয়েছে, তাহলে সেটা সামাজিক গোষ্ঠীর মধ্যে পরিবারের অভাব রয়েছে, সামাজিক গোষ্ঠীর মধ্যে পরিবারের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। তোমরা এটা জাস্ট রিডিং করলেই বুঝতে পারবে, ষষ্ঠ অধ্যায় শেষ। ঠিক আছে, ধর্ম বানানো র্যাপ দেন নাই, সব জায়গায় শব্দতে নাই, এটা তো আর পরীক্ষার খাতা নয় যে তুমি ঠিক করে দিলেই হয়। আচ্ছা হ্যাঁ, একজন আতিফ আহমেদ খুব সুন্দর একটা কথা বলছে, মন্দিরা মন্ডল ধর্ম। আচ্ছা ধর্ম আমি জাস্ট লিখি নাই আর কি, বা হচ্ছে নিহাও আমি জাস্ট তোমাদেরকে বুঝাচ্ছি, সেই হিসেবে আমি ওইভাবে শুদ্ধ করতেছি না। হ্যাঁ, তো বানান একটা ফ্যাক্ট, তাইলে আর কি এখন ছুটি স্যার? হ্যাঁ ছুটি, অবশ্যই ছুটি। তোমাদেরকে বাকি ফাইলগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমাদের ড্রাইভ লিঙ্কের মধ্যে বাকি অধ্যায়গুলোর তোমরা প্রত্যেকটা অধ্যায়ের ফাইল পাবে। তোমাদের যদি মনে হয় যে না তোমাদের কোনো একটা টপিকের উপর ক্লাস দরকার, দেন কল মি অর নক মি, আই উইল ট্রাই মাই বেস্ট। এবং তোমরা তোমাদের জায়গা থেকে চেষ্টা করো, মাঝখানে যেহেতু বন্ধ আছে এটার মধ্যে তোমাদের অনীহা তৈরি হবে, এবং অনীহা থেকেই যাতে পরীক্ষায় খারাপ না করো। 4টা অধ্যায় পড়িয়ে দিলাম, আর 4টা অধ্যায় বাকি আছে। 4টা অধ্যায়ের মধ্যে আরো যে অধ্যায়গুলো আছে সেগুলোর মধ্যে একটা অধ্যায় শুধু বড়, 8ম অধ্যায়। তো ওটা তোমাদের কাছে আশা করি কঠিন হবে না, কারণ শীট আমি ওভাবে রেডি করেছি। তোমাদেরকে সাজেশন দিয়ে দিব খুব শীঘ্রই, তোমরা পূর্ণাঙ্গ সাজেশন পাবে এবং শীটগুলো যেগুলো আছে সেগুলো তোমরা পাবে। ঠিক আছে ভাইয়া, সিকিউ এমসিকিউ কখন? সিকিউ এমসিকিউ গুলো তোমরা সাজেশন আকারে পেয়ে যাবে, এবং পরীক্ষার একদিন আগে যদি সম্ভব হয়। কালকে যেহেতু আমাদের সবকিছু বন্ধ থাকবে, আমাদের ক্লাসও বন্ধ থাকবে, এনজয় ইট, এবং তোমরা প্রত্যেকে নিজ নিজ জায়গায় এনজয় করো কালকে সময়টা, কারণ এটা বাংলাদেশের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এটার জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষ নিতেই রাস্তায় নেমে আসে নাই, এটার পিছনে নিশ্চয়ই কোনো ঘটনা কারণ আছে। ওকে, তো তোমাদের মধ্য থেকে আমি একজনকে আমার আজকের এই লাইভে যুক্ত করব, এবং তোমাদের মধ্য থেকে একজনকে এই লাইভে এই মুহূর্তে যুক্ত করব, এবং ক্লাসগুলো করে আসলে পড়ালেখা বা আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে তোমাদের অনুভূতি কি, তো তোমরা লাইভে যুক্ত হবা কিভাবে, এটা একটা বিষয়, এটা একটা বিষয় না, লাইভে যুক্ত হবার এটা একটা বিষয়। তো কিভাবে যুক্ত করা যায়? কে যুক্ত হইতে চাও বলো? এখানে দেখতেছি অনেকেই, আগে তো এখান থেকে লাইভে যুক্ত করা যেত, এটা কি এখন সম্ভব? আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা সম্ভব হচ্ছে না এখান থেকে। আমরা আজকে এইটুকু রাখলাম, কেমন? এই অধ্যায়টার পিডিএফ এবং অন্যান্য অধ্যায়গুলোর পিডিএফ আমি তোমাদেরকে শেয়ার করতেছি, কিভাবে জয়েন করব এই ক্লাসে শেয়ার করছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা তাহলে আজকে এখানে রেখে দিই, কেমন? ক্লাসটা কি রেকর্ড থাকবে? আমার নেট প্রবলেম হচ্ছে অনেক। হ্যাঁ রেকর্ড থাকবে, তুমি করে নিতে পারো, তুমি ডাউনলোড করে নাও সবাই, বাট সিলেটের স্টুডেন্টদের একটু বেশি। হ্যাঁ, অন্য বিষয় পড়াবে না ভাইয়া? কি অন্য বিষয়? কি অন্য বিষয় কোনটা? মোহাম্মদ আলী, এটা আমাদের পরীক্ষার্থীদের জন্য ক্লাস, এগুলো 26 বেসের জন্য না, 26 বেসের শর্ট সিলেবাস না, তোমাদের ফুল সিলেবাস। দ্যাটস ওয়াই তোমাদেরকে ফুল সিলেবাসের মতো করেই পড়তে হবে, এটা 26 বেসের জন্য না, এটা 25 বেসের ক্লাস, শিক্ষার্থীদের জন্য ক্লাস। 26 বেসে যারা আছে তারা হয়তো এখান থেকে কিছু অধ্যায় তোমরা পাবে, সব অধ্যায় তোমরা পাবে না। ঠিক আছে, ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থেকো।